হঠাৎ করে আপনার হাত দিয়ে দেখলেন আপনার কবজির পরের অংশটা নাই, ওই মুহূর্তটা আপনার কেমন লাগবে? মানে মৃত্যু ভয়কে উপেক্ষা করে হাসিনাকে ওপেনলি ফেসবুকে গালি দিতে পারছে, তখনই বুঝে হয়ে গেছে যে হাসিনা আসলে নাই। ওই পাশ থেকে আপনার স্নাইপারের গুলি, ওপেন ফায়ার শুরু হয়েছে, যে যেদিকে পারতেছে দৌড়ে যাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে আমাদের মা বোনেরা, নারীরা যে অসামান্য ভূমিকা পালন করছে, তাদেরকে আসলে স্যালুট জানাতে হয়। পুলিশ এবং বিজিবি একযোগে গুলি করা শুরু করছে। এই ঘটনা আমি মূলত একটা ব্রিজের একটা লাশ পড়ে আছে, কেউ নিয়ে যাচ্ছে না। মার্ক করা দরকার একজন নারী, তার শরীরে 700-র উপর ছড়া বুলেট ঢুকছে। হ্যালো এভরিবাডি, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ দ্য অনেস্ট ডায়লগ। আমি আপনাদের হোস্ট তাহমিদ আরফিন হক, এবং আমাদের সাথে আজকে আছে মাহবুবুর রহমান ভাইয়া, ফাউন্ডার অফ জুলাই স্টোরি। জুলাইয়ের সামনে থেকে এই সংগ্রামের সাথে তিনি জড়িত ছিলেন এবং জুলাইয়ের পরেও জুলাই নিয়ে কাজ করছেন মাহবুবুর রহমান। আমরা আজকে তার কাছ থেকে ইন ডিটেইল জানবো তিনি জুলাইকে কিভাবে দেখেছেন এবং তার জুলাইটা কেমন ছিল। তো মাহবুবুর রহমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। Thank you very much that you took time out of your calendar to come to our podcast. ভাইয়া প্লিজ, আমরা আপনার কাছ থেকে যে জিনিসটা জানতে চাই যে জুলাইয়ের টাইমটা আপনার জন্য কেমন ছিল, আপনি জুলাইয়ের আগে কি করছিলেন এবং এখন জুলাইয়ের পরে কি করছেন? তা আমি 2024 সালে তখন চাকরি প্রত্যাশী ছিলাম এবং কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলাম না, যে কারণে সরাসরি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আন্দোলন করাটা আমার পক্ষে পসিবল ছিল না। তার কারণটা হচ্ছে আমরা পূর্বেকার যে আন্দোলনগুলো দেখলাম, শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো, যেমন 18 কোটা সংস্কার আন্দোলন, 2018 সালের শেষেই নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন হইল, সরকার আন্দোলন হয়েছে। তো সরকার কোনো না কোনোভাবে চাইতো যে এইটার সাথে একটা রাজনৈতিক তকমা লাগাই দিয়া আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার। সো ওই জায়গা থেকে ইনভলভ হওয়ার সুযোগ ছিল না। তারা প্রিভিয়াসলি কি কাজটা করেছে সরকার দেখা গেছে যে শিক্ষার্থীরা একটা যৌক্তিক দাবিতে আন্দোলন করতেছে, এখানে রাজনৈতিক দলগুলোর যে দায়িত্বটা থাকে যে তারা শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে তারা মনোসম্মতি জ্ঞাপন করলো, পোষণ করলো। কিন্তু সরকার তখন এই আন্দোলনটাকে দমানোর জন্য রাজনৈতিক দলগুলোকে উদাহরণ টেনে এনে বলতো যে এটার সাথে জামাত শিবির জড়িত আছে। তো 18 কোটা সংস্কার আন্দোলনও প্রচুর চেষ্টা করছে, কিন্তু সফল হয় নাই। নিরাপদ সড়ক আন্দোলন, সেটা তো সফল হয় নাই। 24 সালেও তারা চেষ্টা করছে, কিন্তু সেখান থেকে আমি বা আমরা যারা সরাসরি ছাত্র ছিলাম না ওই মুহূর্তে, আমরা এই আন্দোলনগুলোতে আগের 2টা বা 3টা আন্দোলনের সাথে কি আপনার কোনো সম্পৃক্ততা ছিল? আগের নিরাপদ সড়ক আন্দোলন যখন ছিল তখন তো শিক্ষার্থীরা এটাতে ছিল, তো তখনও আমরা রাস্তায় ছিলাম, শিক্ষার্থীরা এই আন্দোলনে ছিল। আমরা তাদের দেখা যায় অনেকটা ভ্যানগার্ডের মতো, কারণ এই আন্দোলনগুলোকে নস্যাৎ করার জন্য ছাত্রলীগ, পুলিশকে লেলাই দেওয়া হয়েছিল। তো আমরা যেহেতু, এবং নিরাপদ সড়ক আন্দোলন যেটা আপনি জানেন যে স্কুল কলেজ পুরো শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল, তো তারা তো কোনো ধরনের আন্দোলনের সাথে জড়িত না, মানে আন্দোলন শুধু, মানে তারা আন্দোলন তাদের কাছে নতুন ছিল, আর কোনো রাজনৈতিক দলের সাথে বা কোনো রাজনীতির সাথে তারা এফিলিয়েশন ছিল না। সো কোত্থেকে শুরু করতে হবে, কিভাবে শেষ করতে হবে, তারা জানতো না। কিন্তু আমরা সরকারের, হাসিনা সরকারের যে সিস্টেমটা আমরা দেখছি যে কোনো না কোনোভাবে ছাত্রলীগ বা পুলিশকে লেলায় দিত। তো ওই জায়গা থেকে আমাদের একটা কনসার্ন ছিল যেন আমাদের ছোট ভাই বোনদের উপর কোনো ধরনের আক্রমণ না হয়। যেই কারণে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী যারা আছে বা অভিভাবক মহল যারা আছে, তারা শিক্ষার্থীদের ভ্যানগার্ড হিসেবে থাকতো। যেহেতু আপনি চাকরি প্রত্যাশী ছিলেন, জুলাই আন্দোলনটা আপনার কাছে আরও যুক্তিযুক্ত এবং মোর রেলেভেন্ট ছিল। তো আপনি জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্তটা হলেন কিভাবে? আপনি চাকরি প্রত্যাশী ছিলেন, তখন দেখলেন যে কোটা নিয়ে সংস্কারের দাবি উঠেছে, আন্দোলনের দিকে যাচ্ছে, কিভাবে দেখলেন জিনিসটা? একটু ঘটনার ধারাবাহিকতাটা জানতে চাই আপনার কাছে। আচ্ছা, প্রথম আমার কাছে মনে হচ্ছিল যে সরকার শিক্ষার্থীদের যেই দাবি আন্দোলন চলছিল, সরকার হয়তো একটা পর্যায়ে স্থিমিত হয়ে যাবে, শিক্ষার্থীদের যে দাবিটা আছে যৌক্তিক দাবি, সেটা মেনে নিবে। কিন্তু যতই দিন যাচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল যে সরকার কিছুটা অ্যারোগেন্সি দেখাচ্ছে, যেহেতু এটা শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন ছিল না, একটা কোটা ব্যবস্থার বিলোপ ছিল, সেই বিলোপটাকে আবার পুনরায় ফিরে নিয়ে আসা হয়েছে। তার মানে সরকার এখানে একটা অ্যারোগেন্সি দেখাচ্ছে, এবং এই অ্যারোগেন্সি দেখানো তার জায়গা থেকে সে ভ্যালিড ছিল। তার কারণটা হচ্ছে দীর্ঘ 15 বছর বা 2014 সালের ইলেকশন থেকে শুরু করে 2024 সালের ইলেকশন পর্যন্ত সে তো জোর দখল করেছিল ক্ষমতায়। সো তার জায়গা থেকে সে তো
যেভাবেই হোক যেটাই সে নিয়ে আসুক এটা নিয়ে তার কোনো ধরনের চিন্তার বিষয় ছিল না যে মানুষ হয়তো আন্দোলন করবে না বা আমাকে কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। তো প্রথম দিকে ধারণা করছে হয়তো বা সরকার একটা পর্যায়ে এসে ছাত্রদের দাবি মেনে নিবে, কিন্তু যতই দিন গড়াচ্ছে আন্দোলনের পরিধিটা বিস্তৃত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়ায় গেল এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা প্রথমে ক্যাম্পাসে সীমাবদ্ধ, পরবর্তীতে তারা রাজপথে নামলো। এবং আন্দোলনটা কিন্তু দুইটা ধাপে হয়েছে। একটা ছিল 2024 সালে কুরবানি ঈদের আগে, এবং সরকার এই জায়গায় একটা কৌশল খাটাইলো, সেটা হচ্ছে কুরবানি ঈদের ছুটি যখন হয়ে যাবে, ক্যাম্পাসগুলো খালি হয়ে যাবে, শিক্ষার্থীরা হয়তো এই ছুটির যে সময়টা সেই সময় আর কোটা নিয়ে তারা চিন্তাভাবনা করবে না। কিন্তু ব্যত্যয় ঘটলো, যখন তারা ক্যাম্পাসে ফিরলো তারা তাদের কোটা সংস্কারের দাবি নিয়ে আবারও রাজপথে নামলো। এবং এই যে তারা ব্যাক করলো এবং তারা একটা হিম্মতের পরিচয় দিল, সরকার এই জায়গাতে আরও বেশি উদ্ধত হয়ে গেল, তাদের প্ল্যান অনুযায়ী সেটা কার্যকর হয়নি। তো ভাইয়া, আপনার ব্যক্তিগত জায়গা থেকে আপনাকে কবে ট্রিগার করলো এবং মানে আপনি কি দেখে ট্রিগার্ড হলেন যে এই আন্দোলনের একটা পার্ট হওয়া উচিত মনে করলেন? আমার কাছে প্রথমে মনে হয়েছিল যে ছাত্রদের দাবিটা যৌক্তিক এবং সরকার সেটা মেনে নিতে হবে, কিন্তু ছাত্রদের একটা ন্যায্য দাবি, কোটা সংস্কারের দাবি, এখানে তো রক্তপাতের কোনো প্রয়োজন ছিল না। ঢাকায় আন্দোলন হচ্ছে, রংপুরে হচ্ছে, চট্টগ্রামে হচ্ছে। যেদিন রংপুরে নিরস্ত্র শিক্ষার্থী তো নিরস্ত্র ছিল, হাতে প্লেকার্ড ছিল আর মুখে তাদের স্লোগান ছিল এবং যৌক্তিক দাবি তারা তুলে যাচ্ছিল। রংপুরে যেদিন শহীদ আবু সাঈদ বা রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছিল কোটার যৌক্তিক সংস্কারের জন্য, পুলিশ সম্পূর্ণ নিরস্ত্র একটা শিক্ষার্থীর বুকে গুলি চালাই দিল, আবু সাঈদের বুকে গুলি চালাই দিল, এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ। এটা তো একদম লাইভ টেলিকাস্ট চলছিল তখন, এটা সরাসরি টিভিতে দেখতেছিলাম যে একটা শিক্ষার্থী আসলো, সে বুক পেতে দিচ্ছে। মানে এটা ছিল কল্প কাহিনী আমাদের কাছে, যে বুকের ভিতরে অনেক এর আগে এটা নজিরবিহীন আর কি, আমরা এর আগে দেখি নাই। কোটার দাবিতে একটা শিক্ষার্থী বুকে গুলি করে দিচ্ছে। যখন আবু সাঈদ গুলিবিদ্ধ হইল, আবারও সে দাঁড়ানোর চেষ্টা করতেছে। মানে ওই মুহূর্তটা দেখলাম যে ভেঙে পড়া না বা তার দাবি থেকে সরে আসে না, সে আবার দাঁড়াইলো। উঠে দাঁড়ানোর পরে সে জাস্ট নিজের কন্ট্রোল করতে পারতেছে না, সে ঢলে পড়ল। তার একটা বন্ধু তাকে নিল। আমি বারবার ওই ঘটনাটা মানে দেখতেছিলাম যে মানে কতটা মানে তার মন থেকে আন্দোলন সে সম্পৃক্ত, এবং যারা এই আন্দোলনটা করতেছিল ম্যাক্সিমামই তো হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির সদস্য। আসলে দিন শেষে পড়াশোনার পরে শেষে কি হয়, একটা ভালো চাকরি, সরকারি চাকরি হোক বেসরকারি হোক, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে সরকারি চাকরিটাই বেশি জরুরি। সরকারি চাকরিটা সেফ, মানে এটার মধ্যে একটা সিকিউরিটি আছে। আবু সাঈদও সেম, এবং আবু সাঈদ তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে না, একটা আমি বলবো যে একদম তৃণমূলের একটা ফ্যামিলি থেকে বড় হয়ে আসছে, লোয়ার মিডল ক্লাস, দরিদ্র ফ্যামিলি বলা যেতে পারে। তার কাছে তো কোটাটা একটা বিস্ফোরা, কোটার জন্য তার নিজের যে মেরিট, সেই মেরিট যে সে সামনে আগাইতে পারবে না। একদম ট্রু। যখন সে গুলিবিদ্ধ হইল এবং তাকে তার বন্ধুরা নিয়ে যাচ্ছিল, মানে ওটা দেখার পরে আর কোনোভাবেই মানে ঠিক থাকতে পারতেছিলাম না। এরপর তো মোটামুটিভাবে দেখলাম চট্টগ্রামে শহীদ ওয়াসিম, আবু সাঈদের ঘটনাটা আমাকে এক ভাগে ট্রিগার করছে। সেটা হচ্ছে যে সম্পূর্ণ নিরস্ত্র এবং চাকরি, পড়াশোনা শেষে একটা ভালো চাকরি করবে, ফ্যামিলির যে ড্রিমটা আছে, সে ভালো স্টুডেন্ট ছিল, ড্রিম ফুলফিল করবে। ওই একই দিন চট্টগ্রামে ছাত্র দলের একজন নেতা বা কর্মী শহীদ ওয়াসিম, তখন তো শহীদ হয় নাই, ওয়াসিম তিনি শহীদ হইলেন। তো আমি রাজনৈতিকভাবে সচেতন, এবং হাসিনার যে পুরো রেজিমটা ছিল সেই রেজিমের একটা লম্বা সময় বুঝ হওয়ার পর থেকে হাসিনার বিরুদ্ধে আন্দোলনে সম্পৃক্ত ছিলাম, নিজেকে সম্পৃক্ত রাখছি। তো কোটা সংস্কার আন্দোলনে প্রথম দিকে সম্পৃক্ত না হইলেও একটা মনোসম্মতি ছিল, এবং প্রতিবাদের সাথে পৃথিবীর যে কোনো যৌক্তিক প্রতিবাদের সাথেই সবসময় মনোসম্মতি থাকে। যেহেতু বললাম যে রাজনৈতিকভাবে সচেতন ছিলাম এবং ওয়াসিম ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, ওইটা আমাকে আরও বেশি করে টানছে। ওয়াসিম তো সেখানে আসলে কোনো ধরনের রাজনৈতিক পরিচয় নিয়ে আসে নাই, রাজনীতি তো পরে, আগে তো তার নিজের লাইফ, তার ফ্যামিলি, তার শিক্ষা প্রতিষ্ঠান, তার ভাই বন্ধুরা যারা আন্দোলন করতেছে। এবং শহীদ ওয়াসিম যখন মারা গেলেন, তার ফেসবুক স্ট্যাটাসগুলো সামনে আসতেছিল যে সবাই 16 শহর চলে আসুন।
আমি তো শহীদ ওয়াসিমের কথা শুনি নাই কখনো, কিন্তু মনে হচ্ছিল তার ফেসবুক স্ট্যাটাসটা কিছু একটা বলতেছে, আমি তার কথা শুনতেছি। যখন সে শহীদ হলো তাকে দুজন নিয়ে যাচ্ছে, মানে আমার কাছে মনে হচ্ছে তখনও সে বলতেছে যে 16 শহরে আসুন, মানে তখনও সে কথা বলছে এমন মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটা। ঠিক যখন ওয়াসিমের ঘটনাগুলো সামনে আসছে, তার প্রোফাইলটা দেখলাম ঠিক 2023 সালে, তখনও সেই 2023 সালে 28 অক্টোবর নয়াপল্টনে বিএনপি যে ঘোষিত সমাবেশ ছিল, সেই সমাবেশে সে ছিল। এবং পুলিশ যখন গ্রেনেড, তারপর জল কামান মেরে ছত্রভঙ্গ করে দিল, তখনও সে রাজপথে ছিল। তো রাজনৈতিক সেন্সও তখন আমাকে এটা হিট করলো। এবং এরপর তো আরও চট্টগ্রামেই শহীদ শান্ত, ঢাকায়, এবং ঢাকার প্রথম শহীদ ছিল, ইন্টারেস্টিং বিষয়, ঢাকার প্রথম শহীদ ছিল কিন্তু একজন চাকরিজীবী বলতে সে একটা প্রতিষ্ঠানে বা একটা দোকানে সে কর্মচারী হিসেবে কাজ করত। ঢাকার নিউ মার্কেট সে শহীদ হয়, ঢাকার প্রথম শহীদ। এরপর আরও বেশ কয়েকজন শহীদ হইল। তো এখন কিন্তু আর এই আন্দোলনটা শুধুমাত্র কোটা সংস্কারের জন্য না, আমার হক আদায় করতে গিয়ে 2024 সালে এসে আমাকে কেন জান দিতে হবে, এবং একই দিনে 6 জন ব্যক্তি যার জীবন দিল। এখন আর এই আন্দোলনটা শুধুমাত্র কোটার মধ্যে সীমাবদ্ধ না, বা শেখ হাসিনা আমার দাবি মেনে নিল এবং আমি চুপচাপ বাসায় চলে গেলাম, এটা কোনোভাবে হয় না। আবু সাইদ যখন শহীদ হইল, ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক তার পরের দিন গায়েবানা জানাজার আয়োজন করা হয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী তো সেদিন এই গায়েবানা জানাজায় অংশগ্রহণ করে। আপনাদের জানা কথা, সেই গায়েবানা জানাজায় ইমামতি করার কথা ছিল তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন। কিন্তু এই 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের প্রথম রাজবন্দী ছিল আক্তার হোসেন। তাকে ইমামতি করতে দেওয়া হয়নি, তাকে নিয়ে পুলিশ অ্যারেস্ট করে, তার জায়গায় জানাজা পড়ানো হয়। এটা গায়েবানা জানাজা ছিল। শিক্ষার্থীরা অনেকগুলো কফিন নিয়ে আসে এবং কফিনগুলো বাংলাদেশের পতাকায় মোড়ানো ছিল। তো তারা গায়েবানা জানাজা শেষও করতে পারে নাই। সেখানে পুলিশ, ছাত্রলীগ, বিজেপি তারা সম্মিলিতভাবে অ্যাটাক শুরু করে। এবং আমরা তো তখনও তো ইন্টারনেট ছিল, আমরা তো দেখতেছিলাম। আমাদের যেহেতু সরাসরি ঢাবিতে যাওয়ার সুযোগ ছিল না, কারণ কোনো না কোনোভাবে একটা ভয় ছিল যে হাসিনা তো সবসময় ডিভাইড অ্যান্ড রুল করতো। কোনো না কোনোভাবে শিক্ষার্থীদের আন্দোলন, আপনি একজন খেটে খাওয়া মানুষ, কিন্তু আপনি মৌনসম্মতি দিচ্ছেন। তখন আপনার রাজনৈতিক পরিচয়, আপনি কোনো এককালে বিরোধী মতের সাথে সম্মতি দিচ্ছেন কিনা, অথবা একটা স্ট্যাটাস অথবা কিছু, কোনো না কোনোভাবে আপনার ছবি যেভাবে হোক এই আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ওই একটাই যথেষ্ট ছিল। তা আমরা তো সারাদিন ফেসবুকে দেখতেছিলাম যে কি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। মানে নির্লজ্জভাবে শিক্ষার্থীদের উপরে অ্যাটাক করা শুরু করলো। শিক্ষার্থীরা দেখা যাচ্ছে যে বিসি চত্বর থেকে টিএসসির দিকে যাচ্ছে, সেখানে অ্যাটাক করতেছে, ওইখান থেকে আরেক জায়গায় যাচ্ছে, মানে কোনো একটা জায়গায় তাদেরকে দাঁড়াতে দিচ্ছে না। এবং নিরস্ত্র সম্পূর্ণ শিক্ষার্থী, তাদেরকে টিয়ার গ্যাস মারতেছে, ছত্রভঙ্গ করে দিচ্ছে। এবং ওই সময় দেখলাম যে তন্নি নামের একজন স্টুডেন্ট, মানে খুবই রক্তাক্ত অবস্থা, এবং মানে আমরা সবাই দেখেছি, ছবিটা ভাইরাল হয়েছে। এবং ওই জায়গাতে আমি আমার বোনকে দেখতেছি। ইভেন আমার এক ক্লাসমেট, সে ছাত্রলীগের রাজনীতি করত, তার বোন সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তার বোন আমার সেই বন্ধুকে বলতেছিল যে ভাইয়া এই মেয়েটা হচ্ছে তোমার বোন। মানে এটা শোনার পরে তো মানে সাইকোলজিক্যালি আরও হয়ে গেছি। এই আন্দোলনটা যে কীভাবে মানুষকে, মানে খোদ হাসিনা বা আওয়ামী পরিবারের সন্তানেরাও পর্যন্ত যাদের ন্যূনতম বিবেকবোধ আছে, তারা তাদের বিবেক কড়া নাড়তেছে যে একটা ন্যায্য দাবির জন্য আমরা রাজপথে নামলাম, এবং নিরস্ত্র তাদের উপর এইভাবে হামলাটা করতেছে। রাজপথে আপনি কিভাবে গিয়েছিলেন? আচ্ছা, এটা খুবই একটা ইন্টারেস্টিং ঘটনা। 18 জুলাই তারিখে উত্তরা আজমপুর, যাত্রাবাড়ি সহ, তারপর নরসিংদী জেলখানা মোড়ে, এখানে আন্দোলন ব্যাপক আকার ধারণ করছে। নরসিংদী জেলখানা মোড়েও র্যাব, পুলিশ, তারা বিজিবি, তারা এখানে একটা হত্যাকাণ্ড চালাইছে, যাত্রাবাড়িতে চালাইছে, উত্তর আজমপুরে চালাইছে, ঢাকার বিভিন্ন স্পটে তারা চালাইছে। তো 18 তারিখের ঘটনাগুলো বারবার অবজার্ভ করতেছিলাম। 19 তারিখে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার জন্য জুমার নামাজের পর রাস্তায় বের হই দেখি আমি যে এলাকায় বসবাস করি তখন সেটা নারায়ণগঞ্জ 3 ছিল, এবং ওই আসনের সংসদ সদস্য ছিলেন অবৈধ সংসদ সদস্য শামী ওসমান।
সেই দিন শামীম অবৈধ বলার কারণটা কি? অবৈধ বলার কারণ হচ্ছে সে তো জনগণের ম্যান্ডেট নিয়ে আচ্ছা, মানে একটা লাভ করে নাই, রিগড ইলেকশনের মাধ্যমে উনি রিগড ইলেকশন 14-24 দুইটা একটা রিগড ইলেকশন ছিল। তো শামীম ওসমান 19 জুলাই তারিখে চাষারা, নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষারা, সেখানে সে শিক্ষার্থীদের দমন করতে গেছে, কিন্তু সেখানে সে শিক্ষার্থীদের দ্বারা মারাত্মকভাবে হেনস্থার শিকার হয়েছে। চাষারা টিকতে পারলো না, তখন সে চিটাগাং রোড, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল, অস্ত্র-শস্ত্র, হ্যাঁ অস্ত্র সহ নিয়ে সে নামছে, এবং এটা মিডিয়ায় পর্যন্ত আসছে। একটা ব্ল্যাক নোয়া কার থেকে সে নামছে এবং তার হাতে আর্মস ছিল। এবং আপনাদের মনে থাকার কথা, নারায়ণগঞ্জের একজন শহীদ, শিশু শহীদ রিয়াগোপ ছাদে খেলাধুলা করতেছিল, এবং শামীম ওসমান তার গুন্ডা বাহিনীকে নিয়ে যখন রিয়াগোপের বাসা আশেপাশে মহড়া দিচ্ছিল, সেইখান থেকেই গুলি ছোড়া হয়েছে এবং সেইখান থেকেই রিয়াগোপ মৃত্যুবরণ করে। এবং এই ঘটনাকে শামীম ওসমান বা তাদের লোকজন বারবার ঘটনাকে ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্য বলছিল যে এটা হেলিকপ্টার শটে রিয়াগোপ মারা গেছেন, কিন্তু ওই দিন যারা দায়িত্ব পালন করছেন সাংবাদিকরা, তারা বলছেন সেই দিন ওই অংশটাতে, ওই অঞ্চলটাতে কোনো হেলিকপ্টার তারা উঠতে দেখে নাই, সরাসরি শামীম ওসমান এবং তার বাহিনীর গুলিতেই রিয়াগোপ শহীদ হন। 19 জুলাই যখন জুমা নামাজের পর শামীম ওসমান আবার তার দলবল নিয়ে চিটাগাং রোড আসলেন এবং হিউজ অ্যামাউন্ট অফ পিপল নিয়ে সে আসলেন, এবং দেখা যায় যে যত সন্ত্রাসী আছে সকল সন্ত্রাসীকে সে জড়ো করছে, কিন্তু চিটাগাং রোড এসে সেখানে তাকে প্রতিহত করা হয়েছে, অর্থাৎ সে একটা জায়গাও সে টিকতে পারে নাই। তার সাথে কি পুলিশও ছিল? তার সাথে পুলিশও ছিল, যেহেতু তখন হাসিনা ক্ষমতা, এবং পুলিশ বাহিনী তো একদম পুরো ফোর্স শেখ হাসিনাকে হেল্প করতেছিল, সাপোর্ট দিচ্ছিল। তো আমি সেদিন আমার এক বন্ধুর বাসায় গেছি জুমার নামাজের পর পরিস্থিতি দেখার জন্য, এবং আমি যেহেতু দীর্ঘদিন ধরে সরকার বিরোধী অ্যাক্টিভিজমের সাথে জড়িত এবং বন্ধু বান্ধব এলাকাবাসী জানে, তো আমি তাদের মাঝখানে পড়ে যাই। আমার একটু ভয় হচ্ছিল, কারণ সবাই অস্ত্রশস্ত্রে, দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠি, রামদা, রড যা যা ছিল, হকি স্টিক। তো আমার ভয় ছিল যে কেউ না কেউ যদি আমার পরিচয়টা এখানে রিভিল করে, হয়তো আমি আস্ত যেতে পারবো না। তারপরে আমি তাদের ওই জায়গা থেকে আমি ব্যাক করি, আমার সে বন্ধু বা ভাইয়ের বাসায় যাই। যাওয়ার পর আমরা যখন টিভি খুলি, তখনই আমরা দেখলাম যে 19 জুলাই তারিখে নেটটা অফ হয়ে গেছে। এখন কোনোভাবে কারোর সাথে কমিউনিকেট করতে পারতেছি না, মানে ঢাকায় কি হচ্ছে, এলাকায় কি হচ্ছে, কোনোভাবে জানতে পারতেছি না, এবং নেটওয়ার্কও একদম মনে হয় 2G চলে আসছে। তো টিভিতে দেখতেছি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে। এর মধ্যে আবার খবর পাইলাম যে 3-4 জন সমন্বয়কে উঠায় নিয়ে গেছে, তাদের সাথে সরকারের মন্ত্রী পর্যায়ে কেউ আলাপ আলোচনা করবে। তো কি হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। আমি যে জায়গায় ছিলাম একটা আবাসিক এলাকা, তো আবাসিক এলাকার কর্তৃপক্ষ তারা গেট লক করে দিচ্ছে, কারণ বাইরের পরিস্থিতি খুবই খারাপ, ভিতর থেকে কাউকে বেরোতে দিচ্ছে না, আবার বাহির থেকে কাউকে ঢুকতে দিচ্ছে না। মাগরিব পর্যন্ত এভাবেই চলতেছে, কিছুই বুঝতেছে না কি হচ্ছে না হচ্ছে। ফ্যামিলি খুব টেনশন করতেছে, আমি কোথায় গেছি, ইন্টারনেট নাই, গ্রাম থেকে বা বিভিন্ন জন খোঁজ নিচ্ছে যে কি হচ্ছে ঢাকায়। মাগরিবেরও অনেক পরে গেট খুলে দিলে বের হইলাম আমরা 2 বন্ধু, আমি এবং আমার এক ফ্রেন্ড তোকি, আমরা বের হইলাম। বের হওয়ার পর আমি যখন তার বাসা যাচ্ছিলাম, বন্ধুর বাসায়, তখন দেখলাম যে মেইন রোডটা ক্লিয়ার ছিল, কিন্তু 19 জুলাই তারিখে রাতে যখন বের হলাম, তখন দেখলাম যে ট্রাকগুলো আড়াআড়িভাবে রাস্তায় রাখানো, প্রায় 7-8টা ট্রাক। মানে তখনও বুঝতে পারতেছিলাম না যে কী হচ্ছে ঘটনা, কিন্তু একটা জিনিস মনে হইল যে হাসিনা যে কোনোভাবেই হোক বাংলাদেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে সেটা দেখানোর জন্য সে রাস্তাঘাট ক্লিয়ার দেখাবে, ট্রাক রাখার কথা না। আমার কাছে মনে হলো যে ওই ট্রাক রাখার মধ্য দিয়ে যে গণমানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে গেছে। এবং 19 জুলাই পরদিন শনিবার 20 জুলাই সকালে বের হইলাম বাসা থেকে, নেট নাই, কোনো কিছুই আপডেট পাচ্ছি না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এখানে দুপুরের দিকে আসি যে আন্দোলনকে দমে গেল কিনা, কারণ গতকাল যে পরিমাণ ক্র্যাকডাউন চালাইছে সারা দেশে, সেই জায়গা থেকে আন্দোলনটা ব্যাক করার কোনো সুযোগ ছিল না। অলরেডি অসংখ্য মানুষ শহীদ হয়ে গেছে, অসংখ্য মানুষকে পুলিশ মেরে ফেলছে, সেই জায়গা থেকে আমরা ব্যাক করবো কিনা মনের মধ্যে এই প্রশ্নটা বারবার চলতেছিল। বন্ধুবান্ধবকে নিয়ে আমরা চিটাগাং রোড গেলাম। যতই চিটাগাং রোড যাচ্ছি এলাকার অনেক মুরব্বীরা বলতেছে যে যাও না। বুঝতেছিলাম না যে আসলে কি হচ্ছে, মানে কেন যেতে নিষেধ করতেছে, ওখানে কি কোনো ম্যাসাকার চলতেছে কিনা। যখন মহাসড়কে উঠলাম দেখি অভাবনীয় কাণ্ড, মানে বলে যে বুক ভরা সাহস, মানে সাহসে পুরা হয়ে গেছি। দেখি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে শুরু করে
সাইনবোর্ড পর্যন্ত লোকারণ্য। এখানেও সেম, ট্রাক দিয়ে দুই পাশে আড়াআড়ি করে রাস্তা ব্লক করে দেওয়া, পুরো রাস্তা জুড়ে, পুরো সড়ক জুড়ে শিক্ষার্থী, সাধারণ ছাত্র জনতা। এবং জুলাই গণঅভ্যুত্থানের একটা অন্যতম আইকনিক দৃশ্য ছিল যে মানুষ তার পকেটে যা কিছু সামান্য ছিল সে সামান্য পয়সা দিয়ে শিক্ষার্থীদের জন্য খাবার নিয়ে আসতো। আমরা মাত্র আন্দোলনে আসছি, 1 ঘন্টাও হয়নি, দেখি খাবার আসতেছে, আমরা খাবার পাস করে দিচ্ছি যে না আমাদের লাগবে না, আমাদের ছোট ভাই যারা আছে তাদেরকে দেন। আন্দোলন দেখলাম, আমরা দাবি তুলতেছি, কারণ এখন তার কোটা সংস্কারের মধ্যে আমরা সীমাবদ্ধ নাই, আমাদের ভাইরা শহীদ হয়ে গেছে। আমরা এখন আমাদের ভাইদের যে নির্মমভাবে গুলি করে মেরে ফেলছে, আমরা সেটার বিচার চাই। এবং সেটার বিচার হওয়া মানে হচ্ছে হাসিনার পদত্যাগ। 1 দফার ঘোষণা তো 3 আগস্ট দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে, কিন্তু তো এখন আপনি ধরেন আন্দোলনে সম্পৃক্ত হয়ে গেলেন, যাচ্ছেন প্রতিদিন লোকারণ্য এগুলো দেখছেন। তো আপনি তো ছিলেন চিটাগং রোড এবং শনির আখড়া, এই 2টা জায়গায় আপনি ছিলেন, দেখেছেন। তো এই জায়গায় আপনার নিজের চোখে দেখা কোনো অ্যাট্রোসিটি কি আপনি দেখেছেন, যে আপনার চোখের সামনে আপনার আশেপাশে মানুষ আহত হচ্ছে, নিহত হচ্ছে, এরকম কিছু? 20 জুলাইয়ের ঘটনা যেটা বলি, আমি দুপুরে ছিলাম, তো যেহেতু প্রচুর মানুষ, তো আমরা আমাদের বন্ধুদের মধ্যে ডিসকাস করতেছিলাম যে আমরা তাহলে এখন বাসায় চলে যাই, বাসায় যাই ফ্রেশ হয়ে আবার আমরা দুপুর বা বিকেলে আবার আসবো। বিকেলে আমরা আসার আগে দেখতেছি, আমি বাসা থেকে বের হওয়ার আগে দেখতেছি যে ধোঁয়ার কুণ্ডলী, এবং যেই জায়গাটা ধোঁয়াটা আসতেছে মিনিমাম 2 থেকে 3 কিলো আমার বাসা থেকে দূরত্ব। কিন্তু ধোঁয়ার কুণ্ডলী দেখে মনের মধ্যে একটু আগ্রহ জন্মালো যে কী হচ্ছে এটা। বাসা থেকে বের হইলাম, বের হয়ে বেশ কিছু দূর আগাইতে পারি নাই, দেখতেছি অটো যোগে গুলিবিদ্ধ মানুষ আসতেছে এবং মানুষ দৌড়ে আসতেছে। কী হয়েছে বুঝতে পারতেছি না, যত সামনে আগাচ্ছি জিজ্ঞেস করলাম যে কী হইলো। বলতেছে যে আমরা দুপুর পর্যন্ত যে জায়গাতে ছিলাম সেই জায়গাটাতে আসরের পর পুলিশ এবং বিজিবি একযোগে গুলি করা শুরু করছে। একদম শুধু মেইন রোডে না, পুলিশ বিজিবি একদম অলিতে গলিতে ঢুকে গেছে, ঢুকে একদম আপনার যেটা বলে ব্ল্যাক রেঞ্জ বা হচ্ছে জাস্ট না দেখে যত দূর যাচ্ছে গুলি করে যাচ্ছে। তো ওই পর্যন্ত আর যাওয়ার তখন আর কোনো ধরনের সুযোগ ছিল না, শুধু আহতরা আসতেছে। এবং সেখানে চিটাগাং রোডে একটা আইকনিক বিল্ডিং, সবাই চিনে, ডাচ বাংলা বলে, বাট আগে টার্নিং ছিল, ওই ভবনটাতে আগুন লাগাই দিছে পুলিশ পুরো আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য। একদিকে সেই ভবনের আগুন নিবানোর চেষ্টা চলছিল, অন্যদিকে রাস্তার মধ্যে লাশ পড়েছিল। এক হচ্ছে মাটিতে, মানে আপনার স্থলভাগে র্যাব, পুলিশ, বিজিবি তারা গুলি করতেছে, গুলি করতে করতে এলাকায় ঢুকে যাচ্ছে। অন্যদিকে সেই দিনই হেলিকপ্টার যোগেও পুলিশ গুলি করা শুরু করছে এবং টিয়ার শেল নিক্ষেপ করা শুরু করছে। পরবর্তীতে নেট যখন আসলো তখন আমরা সেই ভয়াবহ দৃশ্যগুলো দেখলাম, ভিডিওগুলো দেখতে পারলাম। ওই দিন যখন ম্যাসাকারটা চালানো হইলো, আমি বাসায় আসলাম। আমি তো বাসা থেকে বের হয়ে গেছি, বাসায় ঢোকার কোনো আর মানে সুযোগ ছিল না। মাগরিবের নামাজের পর কোনো না কোনোভাবে বাসায় ঢুকলাম। আমার বাবাও আসলো, আমার ভাই, তারা প্রত্যেকে ভিন্ন ভিন্ন জায়গায় আটকা পড়ছিল। তো তারা আসলো, প্রত্যেকে সেই ভয়াবহ দৃশ্যগুলো বলতেছিল। আমার ভাই, সে একদম আন্দোলনের কাছাকাছি ছিল, সে বলতেছে যে মানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে। আপনার যে বড় না ছোট আপনার ভাই? আমার ইমিডিয়েট বড় সে। আচ্ছা। এবং সেও খুব টেনশনে পড়ে গেছিল, কারণ আমরা 4 ভাই 1 বোন, এবং সবার ছোট আমি হওয়ার কারণে আমাকে কখনো কোনো ধরনের আন্দোলন বা প্রতিবাদ জানানোর ক্ষেত্রে তারা কোনো বিধিনিষেধ দিয়ে রাখে নাই। তারা এক ধরনের লাইফ লিড করছে এবং আমার ক্ষেত্রে একদম মুক্ত স্বাধীন ছিলাম। সো সবাই আমাকে নিয়ে খুব চিন্তিত ছিল আমি কোথায় আসছি। তো আলহামদুলিল্লাহ আমি সেদিন সেফ ছিলাম। সন্ধ্যার পর থেকে যেখানে এই ম্যাসাকারটা চললো, হত্যাযজ্ঞ চললো, আশেপাশে বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে ফোন দিচ্ছিলাম যে ওই এলাকায় ওই বন্ধুটা আছে, ওর কাছে খোঁজ নেই, কী অবস্থা। বলতেছে যে লাশ পড়ে আছে, কেউ নিয়ে যাচ্ছে না। ব্রিজ আছে, একটা ব্রিজের উপর একটা লাশ পড়ে আছে, কেউ নিয়ে যাচ্ছে না। এখন ওই জায়গায় তো যাওয়া কোনোভাবে পসিবল না। ইভেন এমন হয়েছে যে পুরো জায়গাটা যেহেতু একদম বুঝতে পারতেছে না যুদ্ধক্ষেত্র, সাধারণ মানুষজন সেখানে যাওয়ার আগ্রহ, মানে সাহস পাবে না, আগ্রহ না সাহস। তখন এটা শুনছি যে কাভার্ড ভ্যান এনে অনেক লাশ নিয়ে গেছে। এবং বুঝতে পারছি 20 জুলাইয়ের ঘটনা। আমি আপনাকে যেটা বললাম যে মেইন রোড থেকে এলাকার ভিতরে, অনেক ভিতরে হেলিকপ্টার ঢুকছে, পুলিশ ঢুকছে, বিজিবি ঢুকছে, গুলি করছে। এমন হয়েছে পুলিশ বা বিজিবি গুলি করছে, গুলিটা সরাসরি কারো গায়ে গিয়ে লাগে নাই,
সেই গুলিটা হচ্ছে কোনো একটা বৈদ্যুতিক খুঁটিতে লাগছে, সেই খুঁটিতে লেগে সেটা আবার ইউটার্ন করে একজনের পায়ে লাগছে এবং পরবর্তীতে তার পা কেটে ফেলতে হয়েছে। এটা শুধু একটা ঘটনা, অনেক ঘটনা ঘটছে সেই দিন। 20 জুলাই তারিখে একজন মা, তিনি মা হয়েছেন 3 মাসও হয় নাই, তিনি ব্যালকনিতে দাঁড়ায় ছিলেন, 2nd ফ্লোর বা 3rd ফ্লোরে। হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হইল, একদম গ্রিল ভেদ করে তার শরীরে গুলিটা বিদ্ধ হয় এবং ওইখানে তিনি মারা যান। এবং ওই দিন তো সিচুয়েশনটা এমন ছিল, যারা মারা গেছেন অনেক লাশ তো মানে গুম করা হয়েছে, আর যারা মারা গেছেন তাদের লাশ যে দাফন করবে সেটা পসিবল না, কারণ গণহত্যা চালাইছে র্যাব, পুলিশ, বিজিবি, কিন্তু এলাকার মাঠে তো সক্রিয় আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। লাশটা আনতে গেলে তখন তারা বাধা দেবে, লাশটা আনতে গেলেও আমি একটু সামনে আগে যাই, সেটা হচ্ছে যে মাঠা মারা গেলেন, আমি আপনাদেরকে বললামই যে তার সন্তানের বয়স 3 মাসে পার হয় নাই। 3 মাস মানে ব্রেস্ট ফিড করতেছে একটা বাচ্চা, এবং একটা বাচ্চার স্বভাব হচ্ছে যখন মা তাকে কোলে নিবে সে দুগ্ধপান করতে চাইবে। এটা একটা 3 মাসের বাচ্চা, তার মা মারা গেছে, তার নানি বা তার মামি যখন কোলে নিতেছিল, স্বাভাবিক একটা বাচ্চাকে তো এভাবে কোলে নেয়, সে ভাবতো যে তার মা হয়তো বা তাকে ব্রেস্ট ফিড করাবে। এই ঘটনা আমি মূলত এটা 5 আগস্টের পরে জানি, কারণ তখন তো একটা আন্দোলনের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম, অনেক কিছুই তখন শেখ হাসিনা ধামাচাপা দিয়ে রাখছিল। এবং আপনাদের মনে থাকার কথা, শেখ হাসিনার নির্দেশে গুলি চলল, তার পেটোয়া আওয়ামী লীগ, ছাত্রলীগ বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি তারা গুলি করলো, যারা আহত হইল বা যারা শহীদ হলেন সেই সকল ফ্যামিলির সদস্যদেরকে গণভবনে শেখ হাসিনা অনেকটা বন্দুকের নলের মুখে নিয়ে গেছে। তো এটা তো আমাদের পক্ষে জানা পসিবল ছিল না, আমরা জানতাম যে এটা একটা নাটক মঞ্চস্থ হচ্ছে, একজন মা তার সন্তানকে হারাইছে, একজন বাবা তার সন্তানকে হারাইছে, সন্তান তার মাকে হারাইছে, বাবাকে হারাইছে, সে নিশ্চয়ই খুশি মনে শেখ হাসিনার সামনে গিয়ে একটা অনুদান নিয়ে সে খুশি মনে যাবে। এবং 5 আগস্ট পরবর্তী সময় অসংখ্য শহীদ এবং আহতদের বাসায় গিয়ে জানতে পারছি যে কিভাবে যে মকারি এবং তার অর্ডারে মানুষকে খুন করায় সে খাম ধরায় দিতেছে, চেয়ে বড় মকারি কি হতো। এবং হাসিনা যখন তাদেরকে গণভবনে নিয়ে যায়, এটা এমন না যে ডিরেক্ট বাসা থেকে উঠে নিয়ে আসলো গণভবনে নিয়ে গেছে, তাদেরকে গণভবনে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেককে আলাদা আলাদা হোটেলে রাখা হয়েছে। ডিজিএফআই থেকে শুরু করে সরকারের যত বাহিনী আছে, গোয়েন্দা বাহিনী, প্রত্যেককে যে তদারকি করা হয়েছে, তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে কি বলতে হবে, কি বলা যাবে না, অর্থাৎ সার্ভেলেন্সের মধ্যে ছিল এবং বন্দুকের নলের মুখে ছিল। এটা কি আপনারা যেহেতু জুলাই নিয়ে কাজ করেন, ওই ইনভেস্টিগেশন আমরা এটা জানতে পারছি, আমাদেরকে সেই সকল ফ্যামিলিগুলো আমাদেরকে জানাইছে। 19-20 জুলাইয়ের যে ঘটনাটা হইলো, এরপর তো কারফিউ জারি হয়ে গেল, আন্দোলন আর চলতেছিল না। এর মধ্যে বেশ কয়েকজন সমন্বয়কে গুম করা হইলো এবং বন্দুক ডিবি অফিসে ভাত খাওয়ালো, সেখানেও আরেকটা নাটক মঞ্চস্থ করলো। অস্ত্রের মুখে তাদেরকে বলা হলো যে শেখ হাসিনা আমাদের সকল দাবি মেনে নিচ্ছে, এখন আর আন্দোলনের প্রয়োজন নাই, শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাইছে আপনারা চলে যান, এখন যে ভায়োলেন্সগুলো হচ্ছে সেগুলো হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা করতেছে, এটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। কিন্তু হাসিনা যেটা জিনিসটা ধরতে পারে না সেটা হচ্ছে যে আবু সাইদ শহীদ হওয়ার আগ পর্যন্ত আন্দোলনটা শুধুমাত্র শিক্ষার্থীদের ছিল, কিন্তু যখন আবু সাইদ শহীদ হইলেন এবং একই দিনে আরও 6 থেকে 7 জন শহীদ হইলেন, তখন এটা শুধুমাত্র শিক্ষার্থীদের কোটা সংস্কার দাবির মধ্যে সীমাবদ্ধ নাই। এবং শিক্ষার্থীরা 9 দফা দাবি দিল,
হাসিনাকে সরি বলতে হবে, কোটা যে ব্যবস্থা হাসিনা আবার ফিরে নিয়ে আসলে সেটা বাদ দিতে হবে, আমাদের এই দাবিগুলো বা ক্ষতিপূরণ দিতে হবে, এটার মধ্যে আমরা সীমাবদ্ধ নাই। যখন ডিবি অফিসে আবারও এই নাটক মঞ্চস্থ করে, তো আমরা তো বুঝতে পারছি যে কি হচ্ছে না হচ্ছে এগুলো। আমরা আন্দোলনটা আবারও দেখতেছিলাম যে আবার ছাত্ররা কবে নামবে আন্দোলনটাতে। এর মধ্যে আপনার 1 আগস্ট থেকে 1 আগস্ট না, আবারও একটু আন্দোলনটা শুরু হয়েছে। এর মধ্যে আরও বেশ কিছু ভিডিও দেখতেছিলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে আক্রমণ হচ্ছে, কিন্তু দেখা গেল যে এমন সময়ে আমরা তো প্রায় 90% উপরে বাংলাদেশের মুসলিম মেজরিটি, মাগরিবের আজান হচ্ছে, ওই একই সময়ে পুলিশ গুলি করতেছে শিক্ষার্থীদের উপর, এবং মানে আজানের সুরের সাথে গুলির সাউন্ডটা মানে এটা মস্তিষ্কে আঘাত করে, মানে কি বলবো এটা। এরপরে উত্তরা একটা ছেলে, সে উত্তরায় তারা আন্দোলনে নামলো। আমরা জানি যে উত্তর হচ্ছে একটা এলিট সোসাইটির, এবং আমরা দেখলাম যে জুলাই যে গণ অভ্যুত্থানটা বা জুলাই যে আন্দোলনটা, এটা একদম সর্বসাধারণের আন্দোলন ছিল। কারণ পূর্বেকার আন্দোলনগুলোতে যেটা হয়েছিল, সমাজে একটা শ্রেণী আন্দোলনে সম্পৃক্ত হইতো, আবার অসংখ্য শ্রেণী আন্দোলনে সম্পৃক্ত হইতো না। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানটা এমনভাবে আমাদেরকে হিট করছে, সমাজের কোনো সেক্টরের মানুষ আসলে নিজেকে দমে রাখতে পারে নাই। প্রত্যেককেই মনে হয়েছে যে আমার আন্দোলনে যোগ দিতে হবে, কারণ এটা কোটা সংস্কারের আন্দোলন না, এটা আমার আন্দোলন। একজন বাবা ফিল করতেছে আমার সন্তানকে গুলি করতেছে, এই সরকার যদি এখন গুলি কইরা সে দাবিগুলো মেনে নেয়, এই সরকার পরবর্তীতে আবারও গুলি করে বোঝাতে পাবে, এবং এই জন্যই পাবে যে আমি যে দাবি মেনে নিচ্ছি, আমি কি বারবার লাশ দিয়ে আমার দাবিগুলো আদায় করব। এর মধ্যে আরেকটু আগে আসি। 18 জুলাই তারিখে আমরা তো সাহস পাইছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে। আমি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের কথা মেনশন যদি না করি, আসলে চরম পরিমাণে অকৃতজ্ঞতা প্রকাশ করা হবে। ব্র্যাক ইউনিভার্সিটিতে যখন শিক্ষার্থীদেরকে ঢুকে দেওয়া হলো, পুলিশ গুলি করতে করতে তাদেরকে বা ধাওয়াত দিয়ে তারা ব্র্যাক ইউনিভার্সিটির ভিতরে ঢুকে গেল, ঠিক মানে শিক্ষার্থীরা সময় নেয় নাই, তারা টার্ন ব্যাক করে আবার পুলিশকে হচ্ছে ধাওয়া দিল, এবং পুলিশ তখন খুব সম্ভবত কানাডিয়ান ইউনিভার্সিটির ভিতরে ঢুকে গেছে। ওই মুহূর্তে আমরা ভাই ব্রাদার আমরা একসাথে বসে ওই আন্দোলনটা দেখতেছিলাম, আপডেট নিচ্ছিলাম। আমরা বলতেছি যে আমাদের জয় হয়ে গেছে, কারণ মানে গুলির মুখে প্রতিরোধ। এবং এরপর তো আমরা দেখলাম যে কানাডিয়ান ইউনিভার্সিটির ভিতর থেকে উপর থেকে হেলিকপ্টার যোগে হচ্ছে পুলিশদেরকে উঠে নেওয়া হয়েছে, এবং তারা পালাইলো আর কি, ওরা ওখানে অকৃতকার্য হয়ে পালাইলো এবং হাত জোর করে ক্ষমা চাইছে শিক্ষার্থীদের কাছে যে আমরা সারেন্ডার করলাম। তো আন্দোলন মানে বেগবান হচ্ছে, সমাজের সর্বস্তরের মানুষজন আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে, এবং আমরা আমাদের বিগত হাসিনা রেজিমে যেটা দেখছি যে কালচারাল উইংটা কখনোই গণমানুষের কোনো ধরনের দাবির সাথে সম্পৃক্ত হচ্ছে না, সম্মতি দিচ্ছে না। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাইছে, হ্যাঁ, কালচারাল উইং পর্যন্ত যারা আসলে বিবেক সম্পন্ন এবং মেরুদণ্ড প্রাণী, যাদের মেরুদণ্ড শক্ত মেরুদণ্ড আছে, তারাও এই আন্দোলনে সম্পৃক্ত হইল। 3 আগস্ট তারিখে ঘোষণা আসলো যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি 1 দফা দাবি ঘোষণা করবে, এবং 1 দফা হচ্ছে হাসিনার পদত্যাগ, এছাড়া আর কিছুই নাই। ততদিনে কিন্তু আসলে হাসিনা কার্যত অচল হয়ে গেছে, তার কোনো বাহিনীর ফাংশন করতেছে না, সবাই বুঝে গেছে যে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, জাস্ট এখন একটা আনুষ্ঠানিকতা মাত্র। এখন ওই আনুষ্ঠানিকতা কিভাবে হয় এটাই দেশবাসী দেখার অপেক্ষা করতেছিল। তো 3 আগস্ট আমরা দুপুরে রওনা দিই, আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে যাব। কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার আগেই হাসিনার তার পুরো রেজিমে যে জিনিসটা করছে, কোনো একটা যৌক্তিক দাবিতে মানুষ মাঠে নামবে বা বিরোধী রাজনৈতিক মত তারা মাঠে নামবে, রাস্তাঘাটে যানজট বন্ধ করে দাও, যানবাহনগুলো বন্ধ, চলাফেরা না করতে পারে, বন্ধ করে দাও। হ্যাঁ, তো যতটুকু আমাদের পক্ষে পসিবল হয়েছে আমরা রিক্সা দিয়ে আসছি। এখন কাঁচপুর ব্রিজ এলাকা থেকে আপনি শহীদ মিনার পর্যন্ত রিক্সা দিয়ে যেতে পারবেন না, কারণ পথে পুলিশে বাধা থাকবে। তাই আমরা শনি আখড়া সেখানে এসে থিতু হইলাম, এবং শনি আখড়া জায়গাটা হচ্ছে চিটাগাং রোডের পরে কাঁচপুর, চিটাগাং রোড, শনি আখড়া, যাত্রাবাড়ি, এই আন্দোলনে স্টালিন গ্রাদ ছিল।
আন্দোলনের স্টালিনগ্রাড। হ্যাঁ, ঢাকার মানুষকে স্টালিনগ্রাডটা একটু ক্লিয়ার করি। স্টালিনগ্রাড হচ্ছে সে জায়গা যেখানে হিটলার তার আর্মিকে নিয়ে রাশিয়া অ্যাটাক করার পরে সেখানের ওয়েদার এবং বিভিন্ন কারণে সে ফেল করেছিল, স্টালিনগ্রাড আর দখল করতে পারেনি, এবং এই কারণেই জার্মানি ফাইনালি ওয়ার্ল্ড ওয়ার 2 হেরেছিল। তারা যদি স্টালিনগ্রাড দখল করে ফেলতো তাহলে ওই যুদ্ধটার একটা ডিফারেন্ট মোড় আমরা দেখতে পারতাম। তো শনি রাখরা ছিল আমাদের জুলাই আন্দোলনের একটা স্টালিনগ্রাড। তো কিভাবে ছিল এটা? শনি আখড়ায় শিক্ষার্থীরা শুরু থেকেই ইনভলভ ছিল। এখানে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ছিল, দনিয়া কলেজ, ওই পাশে ডক্টর মাহবুবুর মোল্লা কলেজ, শামসুল হক খান কলেজ, একে স্টুডেন্ট কলেজ, স্টুডেন্টদের হাব আখড়া বলা যায়। অর্থাৎ তারা এমনিতেও যে কোনো যৌক্তিক দাবিতে মাঠে নামতেছে। আর এখন তো হচ্ছে আমার ভাইদের সবচেয়ে বড় আন্দোলন। কত তারিখের কথা জানছি? এটা আমি 18 তারিখের কথা বলতেছি। পরে বলেন। সেদিন 18 তারিখে যখন শিক্ষার্থীরা এখানে নামলো, তাদেরকে তো গুলিবিদ্ধ করা হয়েছে। তো র্যাব পুলিশও ভাবছে যে হয়তোবা এইখানে আর আন্দোলন কন্টিনিউ হবে না, এবং এই আন্দোলনকে দমানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান তো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে, এবং শনি আখড়া যে দনিয়া কলেজ, এখানে আর্মির একটা অস্থায়ী ক্যাম্প বসানো হয়। 3 আগস্ট তারিখে আমরা যাচ্ছিলাম, কিন্তু আমরা শনি আখড়া ক্রস করতে পারি নাই। আমরা সেদিন আন্দোলনে যাই আমাদের বড় ভাই আব্দুল আলামিন তার নেতৃত্বে। তো তিনি বলতেছিলেন যে আমরা যেহেতু ওদিকে যাইতে পারতেছি না, আমাদের তো শহীদ মিনারে যাওয়াটা মূল টার্গেট না, শহীদ মিনার থেকে তো ঘোষণা আসবেই, যেই ঘোষণা আসবে আমরা সেই লক্ষ্যেই কাজ করব। আমাদের হচ্ছে রাজপথে থাকা। আমরা শনি আখড়ায় থিতু হইলাম, এবং এইখানে আমাদের ছোট ভাই বোন যারা আছে শিক্ষার্থী আন্দোলন করতেছে, আমরা তাদের সাথে কণ্ঠে কণ্ঠে মিলাইলাম। এবং মজার বিষয় হচ্ছে শিক্ষার্থীরা একটা অংশ আন্দোলন করতেছে রাজপথে, আরেকটা অংশ তারা হচ্ছে দুনিয়া কলেজের চারপাশে ব্যারিকেড দিয়ে দিচ্ছে, ভিতরে আর্মি ক্যাম্প, আর্মিরা বের হতে পারতেছে না। এবং বারবার শিক্ষার্থীকে এটা বলতেছে যে আপনারা কি এখন হাসিনার পক্ষে থাকবেন? মানে এত লাশ ফালানোর পরেও বাংলাদেশের সকল প্রতিষ্ঠান ভেঙে দিচ্ছে হাসিনা, কোনো ইনস্টিটিউশন ছিল না, র্যাব বলেন, পুলিশ বলেন, বিজিবি বলেন, সেনাবাহিনী বলেন। তারপরে আমাদের মধ্যে মানে একটা নিভু আশা ছিল যে সেনাবাহিনী অ্যাটলিস্ট আমাদের পক্ষে আছে, আমাদের উপর গুলি চালাবে না। তো সেনাবাহিনী আসলে কিছু করে নাই ওই মুহূর্তে, তারা ছিল, এবং তারা বলছে যে আচ্ছা আমরা কিছু করব না, আমরা জাস্ট আমাদের রেগুলার পেট্রোলে যাব, এতটুকু আমাদেরকে যাওয়ার সুযোগ দেওয়া হোক। তা আমরা সেদিন একদম দুপুর থেকে মাগরিব অবধি আমরা ওইখানেই ছিলাম, আন্দোলন করতেছি। যেহেতু ঘোষণা আসছে মাগরিবের পরে আর আন্দোলনটা কন্টিনিউ করা মানে হয় না, সবাই বাসা যাচ্ছে, কারণ বাসা যাচ্ছে, আবার সোশ্যাল মিডিয়াতে একটা আন্দোলন হইতেছেই, আবার পরদিন আমাদেরকে আসতে হবে। এবং 3 আগস্ট তারিখে আপনার মনে থাকার কথা বৃষ্টি হচ্ছিল, এবং এই বৃষ্টিতে কেউ বাসায় যায় নাই, সবাই রাজপথেই ছিলাম আমরা। 3 আগস্ট তারিখে আমরা যখন বাসায় ব্যাক করতেছি, তখনও সেম গাড়ি নাই, এবং পুরোটা হচ্ছে একটা ভুতুরের শহরের মতো ওই অংশটা। শ্রমজীবী মানুষগুলো কেউ ঢাকায় ঢুকতেছে, কেউ ঢাকা থেকে নারায়ণগঞ্জের দিকে আসতেছে। আপনি বলছিলেন 5 আগস্টের কথাটা, আমি জানতে চাই যে 5 আগস্টের টাইমে আপনি কোথায় ছিলেন এবং কি ঘটলো পরে, আপনার চোখের সামনে কি ঘটলো? 5 আগস্ট তারিখে, এর আগে 4 আগস্টে কি কোনো ইন্টারেস্টিং কিছু ঘটেছিল? হ্যাঁ, আমরা 4 আগস্ট তারিখেও আন্দোলনে নামলাম, এবং 4, 3, 4, 5 এই 3টা দিন মানে ওয়েদারটা, মানে 3 তারিখের ওয়েদারের সাথে আপনি 4 তারিখের ওয়েদারের মিল পাবেন না, 4 তারিখের ওয়েদারের সাথে আপনি 5 তারিখের ওয়েদারের মিল পাবেন না। 3 তারিখ যেখানে প্রচন্ড বৃষ্টি ছিল, 4 তারিখে সে জায়গায় ভীষণ রোদ, মানে ওই দিন আপনি বৃষ্টির জন্য টিকতে পারতেছেন না, আর আজকে হচ্ছে রোদ। আজকে সেম 4 তারিখে সেম গেলাম, এবং সেদিন ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের একটা বিশেষ দিক ছিল গ্রাফিতি, এবং শিক্ষার্থীরা যখন ওপেনলি মানে মৃত্যু ভয়কে উপেক্ষা করে হাসিনাকে ওপেনলি ফেসবুকে গালি দিতে পারছে, তখনই বুঝে হয়ে গেছে যে হাসিনা আসলে নাই। কারণ আপনাকে তো 15 বছর বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে, আপনি ফেসবুকে কিছু একটা লিখবেন, আপনাকে হাজারবার চিন্তা করতে হতো। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে আপনার উপর একটা অপারেশন চলে আসবে, হয়তো জেলও কাটতে হতে পারে। বলেন। 4 আগস্ট তারিখে গিয়ে দেখলাম মাদ্রাসা শিক্ষার্থীরা, যাত্রাবাড়ি অংশে মাদ্রাসা শিক্ষার্থীরা, এবং এই গণ অভ্যুত্থানে 70-এর অধিক, আমি যদি ভুল না করে থাকি 70 অধিক মাদ্রাসা শিক্ষার্থী শহীদ হয়েছেন, এবং যাত্রাবাড়িতে অসংখ্য মাদ্রাসা থাকার কারণে এখানে শিক্ষার্থীরা ছিল। এবং আপনি জানবেন, আমরা যখন আন্দোলনে আলেম ওলামাদেরকে দেখি, আমরা সাহস পাই অবশ্যই, এবং ঘুরে ফিরে একটা কথার সামনে আসে, এই আন্দোলনে সবাইকে কানেক্ট করছে, দিনমজুর থেকে শুরু করে একদম এলিট ক্লাস, আলেম ওলামা, শিক্ষক, আস্তিক নাস্তিক সবাই এক প্ল্যাটফর্মে আসছে। 4 আগস্ট তারিখে যাত্রাবাড়ির যে প্রধান সড়ক, সেখানে মাদ্রাসা শিক্ষার্থীরা গ্রাফিতি লিখতেছিল,
হাসিনার পদত্যাগ, হাসিনার পতন চাই, খুনি হাসিনা, মানে ভালোই লাগতেছে দেখতে জিনিসটা। এবং যত দূর চোখ যাচ্ছে রাস্তা তো একটু ঢালু, দেখি যাচ্ছে মানুষ আর মানুষ। তো ওই দিন আমরা আন্দোলন করলাম। এর মধ্যে প্রথমে ঘোষণা আসলো যে 6 তারিখ লং মার্চের ঘোষণা দেওয়া হয়েছে। কারণ হচ্ছে 4 আগস্ট তারিখে যাত্রাবাড়ি অংশে আমরা যেখানে ছিলাম সেখানে কোনো ধরনের গোলাগুলি হয়নি, কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্তে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গোলাগুলি হয়েছে এবং অসংখ্য ভাই বোন শহীদ হয়েছেন। তো ওই মুহূর্তে একবার আসিফ মাহমুদ হয়তো বা আসিফ মাহমুদ না, কেউ একজন হয়তো বলছে 6 তারিখ 6 আগস্ট লং মার্চ ঢাকায়। আমিও একবার ইন্টারনেট স্ক্রল করতেছি সোশ্যাল মিডিয়া, 6 মার্চ যেহেতু দেখলাম, তা আমি আবার সেটা শেয়ার দিচ্ছি যে 6 আগস্ট লং মার্চ। তো এরপরে আমি আর মোবাইলটা আসলে চেক করার সুযোগ হয় না যে আসলে যে 6 আগস্ট থেকে যে এটাকে হচ্ছে 5 আগস্ট নিয়ে আসা হয়েছে। তো সেদিন বাসায় আসলাম, বাসায় এসে যখন দেখলাম সোশ্যাল মিডিয়া ওপেন করে যে খুবই ভয়াবহ অবস্থা এবং আগামীকাল লং মার্চ। তো সারা রাত তো হচ্ছে একটা মানে উত্তেজনার মধ্যে দিয়ে পার করলাম, ঘুমাইতে পারি না, বন্ধু বান্ধব সবাই কথা বলছি কেমনে কি করা যায়। তো এর মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয়, আমাদের যে সার্কেলটা আছে, আমাদের এই সার্কেলটা হচ্ছে মোবাইলে লুডো খেলা যায়। আমরা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে আমরা লুডো খেলছি, ইভেন যত সিরিয়াস সিচুয়েশনই হোক লুডো খেলছি। এবং 4 আগস্ট তারিখে আমরা আন্দোলন থেকে ব্যাক করতেছি, তখন আমরা বলতেছি যে এই সুযোগ আসলে জীবনে আসবে না, রাজপথে আমরা বসে লুডো খেলতেছি। তো ভাই ব্রাদাররা সবাই বসে লুডো খেলতেছে। এর মাঝে এই আন্দোলনটাকে তো মনিটরিং করা হয়তো হচ্ছে ড্রোন দিয়ে। আমরা খেলতেছি, হঠাৎ করে যাত্রাবাড়ি অংশ থেকে মানে খুব স্পিডে একটা ড্রোন আসতেছে, জাস্ট আমাদের মাথার উপর দিয়ে সাই করে চলে গেল। তখন ইন্টারনেট ব্যবস্থা তো ভালো না, মানে কোত্থেকে এটা অপারেট করতেছে, আমরা একটু কৌতূহল হইলাম। তো আমরা ভাবতেছি হয়তোবা অনেকে এটাকে কোনো না কোনোভাবে হয়তোবা এই আন্দোলনটাকে ডকুমেন্ট আকারে রেখে দিচ্ছে। তা আমাদের খেলা শেষ হয় নাই, কিছুক্ষণের মধ্যে দেখলাম যে আবার সেটা সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ির দিকে ব্যাক করতেছে, ড্রোনটা ব্যাক করতেছে। তো যাই হোক, আমরা সেদিনের মতো আন্দোলনটা ওইখানে শেষ, আমরা বাসায় চলে আসি। এবং 5 আগস্ট রাতে আমরা তো চিন্তা করতেছি যে কীভাবে কী করা যায়। আমাদের শুধু লুডো খেলতাম না, আমাদের 4 আগস্ট রাতে তো আমাদের একটা সোশ্যাল মিডিয়া একটা গ্রুপও ছিল যে লুডো স্টার এরকম কিছু একটা। আমরা সেখানে আপডেট দিচ্ছিলাম যে কালকে কোত্থেকে শুরু করবো, কীভাবে কি লং মার্চ। এর আগে আরেকটু আগে জানিয়ে রাখি, 2014 সালের 5 জানুয়ারি হাসিনা যখন একতরফা ইলেকশন করে, সেদিনও বেগম খালেদা জিয়া, আমি যেহেতু আন্দোলনের সাথে দীর্ঘদিন সম্পৃক্ত ছিলাম, খালেদা জিয়া যখন জনতাকে ঢাকায় আসতে বললো, তো আমার বাসাটা ঢাকার থেকে তো খুব একটা দূরে না, নারায়ণগঞ্জ। তো আমি 5 জানুয়ারি সকালে, এবং তখন আমি ইন্টারমিডিয়েটের ছাত্র, খুব ভোরে আমি ঢাকায় ঢুকে গেছিলাম ভাই ব্রাদারের সাথে। তো সেদিন কোনোভাবে আসলে হাসিনার ওই নির্বাচনে ঠেকানো যায় নাই, খালি হাতে ফিরতে হয়েছে। এবং লাইফে একটা শক, মানে মারাত্মক একটা শক পাইছি যে হাসিনা টিকে গেল। তো এবারও কি এরকম একটা ভয় কাজ করতেছিল। তো এর মধ্যে একটা ভিডিও সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল হলো যে ভোর রাত থেকেই শনি আখড়া লোকারণ্য। তো তখন সেটা গুজব না সত্য এটা তো আমাদের নির্ধারণ করার সুযোগ ছিল না, কিন্তু আমরা তো ঘুমাইতে পারতেছি না, এবং আমরা কখন যাব, এখন রাত কেন শেষ হয় না, আমরা ওই চিন্তায় পড়ে গেছি, আমাদের যাইতে হবে দ্রুত। সকালে ঘুম থেকে উঠলাম, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, তো মুক্তিযুদ্ধের ইতিহাস তো তার কাছে শুনছি, এবং আসলে এবং তিনি যতই সাহসী হোক, সন্তানের হ্যাঁ আমারও কোটা থাকার কথা, কিন্তু আমি কিন্তু এটার এগেনস্টে ছিলাম, থাকা সত্ত্বেও আমি এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছি। এবং আমার বাবা তিনি এগুলো নিয়ে কোনো চিন্তিত না, যে যাও। বাবা বলতেছিল যে যেখানে যাও সাবধানে যাও, একটু আপডেট দিয়ে রেখো। আমার বাবা আবেগী আমাদের ভাই বোনদের প্রতি খুব। অন্যদিকে আমার আম্মা হচ্ছে খুবই সাহসী, মানে আম্মার কথা হচ্ছে যে ইতিবাচক কাজে তো যাচ্ছ, সো যেখানে যাও কোনো টেনশন নাই, যাও। তো সকালে বাবা আম্মার কাছ থেকে দোয়া নিয়ে বের হইলাম, 2টা নাম্বার লিখে দিয়ে আসছি, এক হচ্ছে আলামিন ভাইয়ের নাম্বার আর একটা হচ্ছে সোহেল ভাইয়ের নাম্বার। তো আলামিন ভাই আর সোহেল ভাই এরা আসলে কারা? এরা হচ্ছে বড় ভাই বন্ধু, এবং আলামিন ভাই বর্তমানে নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আলামিন ভাইয়ের মানে খুব উত্তেজনার মধ্যে আলামিন ভাইয়ের নাম্বারের শেষ ডিজিট আমি উনি কি পুরো আন্দোলনের সময় আপনাদের সাথে ছিলেন? আমাদের সাথে পুরো তিনি কোঅর্ডিনেট করছেন, এবং হাসিনা রেজিমে তিনি নিজে ভিকটিম ছিলেন। আচ্ছা, যখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন, রোজারত অবস্থা তাকে অ্যারেস্ট করা হয় এবং তাকে মেরে হাত ভেঙে দেওয়া হয়, এবং প্রায় দীর্ঘ 1 মাসের উপরে তিনি কারাগার বন্দী ছিলেন। আচ্ছা,
সো তার পুরোটা সময় তার পুরো ফ্যামিলি হাসিনার রেজিমে আন্দোলনের প্রতিবাদী ছিল এবং হাসিনার দ্বারা তার ফ্যামিলি নির্যাতিত ছিল। সো এই আন্দোলনে তো আমাদের সম্পৃক্ত হওয়াটা আরো জরুরি ছিল, আরো বেশি জরুরি এবং ছিল। এই জুলাই গণ অভ্যুত্থানে আমরা যখন মাঠে ছিলাম তিনি কোঅর্ডিনেট করতেছিলেন। আচ্ছা, তো আপনি যেটা বললেন নাকি দুজনের নাম্বার দিয়ে আসলেন ফ্যামিলির কাছে, তারপর 5 আগস্ট তারিখে আমরা সবাই বিভিন্নভাবে এলাকা থেকে বের হয়ে প্রথমে আমরা একটা পয়েন্টে আসি আলামিন ভাইয়ের বাসার নিচে। সেখানে আমাদের আরও বড় ভাই ছিলেন, হিজবুল্লাহ ভাই ছিলেন, তাকদির ভাই ছিলেন, আরও বেশ কয়েকজন ভাই ছিলেন, তানিম ছিলেন। তো আমরা ওইখান থেকে একযোগে রওনা দিই। তো রওনা দেওয়ার কারণে আচ্ছা আরেকটা ঘটনা একটু মিস হয়ে গেছে, 4 আগস্ট তারিখের ঘটনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। 4 আগস্ট তারিখে আমরা যখন বের হচ্ছি বাসার থেকে দেখলাম মিছিল আসতেছে এবং খুব ভালো লাগতেছে যে মানে হাসিনার পতনটা এখন জাস্ট সময়ের ব্যাপার মাত্র। এর মধ্যে 4 আগস্ট আমরা সাদ্দাম মার্কেট সাইনবোর্ড থেকে একটু আগাইলেই সেই জায়গাটা, আমরা ওখানে দাঁড়ায় আছি, আমরা সামনে মুভ করব। তো অপর দিক থেকে একটা মিছিল আসতেছে। এখন আমরা কোনোভাবেই শিওর হতে পারতেছিলাম না এই মিছিলটা কাদের। কারণ হচ্ছে 4 আগস্ট তারিখে মুক্তিকামী জনতা মাঠে নামছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাসিনা তো তার বাহিনী ভিডিও করতেছে, ছবি তুলে রাখতেছে যে পরিস্থিতি শান্ত হলে এদেরকে যদি সে টিকে যায় এরপরে দেখে ধরে ধরে এদেরকে গ্রেফতার করবে। তো এই কারণে এই আন্দোলনে অসংখ্য এভিডেন্স কিন্তু এভাবেও হারাই গেছে। আমার মোবাইলে অসংখ্য ছবি ভিডিও ছিল কিন্তু আমি রাখতে পারি নাই। তার কারণটা হচ্ছে যে এটা নিয়ে আপনি এলাকায় ঢুকবেন বা রাস্তায় হাঁটতেছেন, পুলিশ আপনাকে সার্চ করে এটা দেখলেই তো জেলে ঢুকাই দিতেছে। আমরা যখন যাচ্ছি অপর সাইড থেকে মিছিল আসতেছে, তো আমরা একটু কনফিউজড যেটা কারা, এদের হাতে লাঠি দেখতেছি। তো একটা ছেলে তার এক হাতে বাংলাদেশের ফ্ল্যাগ আর এক হাতে হচ্ছে প্যালেস্টাইনের ফ্ল্যাগ, কারণ আমাদের আন্দোলনটা সেম। হ্যাঁ, বুঝতে পারলেন যে এটা তাহলে আমাদেরই। হ্যাঁ, সে যাচ্ছে সামনে আর একটা মিছিল আসতেছে। তো কিছু দূর সে আগানোর পরে সে দৌড়ে আসতেছে। এখন সে দৌড়ে আসার সাথে সাথে আমরা বুঝতে পারলাম যে এখানে এটা আসলে আওয়ামী লীগের ছাত্রলীগ তো ওরা দৌড়ে নিতে দেওয়ার সাথে সাথে আমরা একটু পিছে চলে আসি যে এখনই শক্তি ক্ষয় করার কোনো মানে হয় না। তো আমরা পিছে চলে আসলাম, একটা জায়গায় বসলাম। আর তাদের কাছে তো আর্মসও থাকতে পারে এখানে। তো আমরা জানার চেষ্টা করতেছি যে তারা কত দূরে আসলো বা কি হলো এখানে। তো সাইনবোর্ড যে অংশ সেখানে মুক্তিকামী জনতা তারা তো ছিলই আন্দোলনরত, তারা তাদেরকে ধাওয়া দেওয়ার পর তারা যে সেদিন লেজ গুটা পালাইছে, তারা আর রাস্তায় আসে নাই। তো আমরা আবার বললাম যে না, আমরা একটা বাসায় আশ্রয় নিচ্ছি, ফাতিহা একাডেমি আমাদের এক ভাইরি মাদ্রাসা। তো আমরা বললাম যে না, আমরা যেহেতু আন্দোলনে যাওয়ার নিয়ত করে আসছি, সো বসে থাকে এখানে পসিবল না, হয় অ্যারেস্ট হবো, মারা যাবো, অথবা আন্দোলনে থাকবো। সো আমরা বের হইলাম, একটু ভয়ে বের হচ্ছি যে কি হয় না হয়। তো একদম মেইন রোডের কাছাকাছি যখন আসলাম, যেটা আপনাকে বললাম যে এই আন্দোলনে একটা সাহস জুগেছে মাদ্রাসার শিক্ষার্থীরা। আমরা যখন মূল সড়কে উঠবো তখন দেখি যে মাদ্রাসা শিক্ষার্থীদের একটা মিছিল আসতেছে এবং তারা আমাদেরকে অবৈধ বলতেছে আসো। মানে এত সাহস পাইছি, আমরা আবার শনি একটার দিকে গেলাম এবং তারপর তো বাসায় আসলাম। 3 আগস্ট তারিখের একটু ঘটনা একটু যোগ করা দরকার। আমরা যে লড়াই নামছি, এই লড়াই থেকে হাসিনার পতন অথবা হচ্ছে আমাদের মৃত্যু অথবা জেল, কোনো না কোনো ভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্তই হতে হবে, একটা না একটা রেজাল্ট আমাদেরকে বরণ করতে হবে। তো আলামিন ভাই আমাদেরকে বলতেছিলেন যে আমরা প্রত্যেকের সাথে প্রত্যেকে ওয়াদা করতেছিলাম, যদি আমরা কেউ অ্যারেস্ট হই, আমাদের সার্কেলের মধ্যে থেকে একজনকে যদি পুলিশ অ্যারেস্ট করে, আমরা সবাই পুলিশের গাড়িতে উঠে যাব, কোনো ভাইরা আমরা একা রেখে যাব না। আবার যদি কোনো ভাই শহীদ হয়, রাস্তায় লাশ ফালাই যাব না, ওই লাশটা আমরা বাসায়, একজন শহীদের লাশ বাসায় রাস্তায় ফেলে যাব না, তার বাসায় সম্মানের সহিত আমরা দিয়ে আসবো। একটা সম্মিলিত ডিসিশন এবং ওইটার পর তো বুস্ট আপ, মানে আর কোনো ডর ভয় নেই। তারপর মানে আমরা 5 আগস্টের দিকে একটু চলে যাব। হ্যাঁ, 5 আগস্ট সকালে আমরা একটা মিছিল আসলো। না, ওটা 4 আগস্টের ঘটনা ছিল। 5 আগস্ট তো রাস্তাঘাটে মানুষজন নাই, কারণ কি হতে যাচ্ছে মানুষ কেউই জানে না তখনও। তো আমরা যেভাবে হোক, কখনো রিক্সা কখনো ভ্যানে করে আমরা হচ্ছে শনি আখড়ায় আসি। আমরা রেগুলার যে জায়গায় আন্দোলন করি সেখানে আসি। তো আসার পর তো কোনো কি বলে, একটা বাংলা একটা প্রবাদ আছে, কোনো কাকপক্ষীও নাই, রাস্তাঘাট একদম শূন্য এখানে। তা আমরা সেখানে আসলাম, এসে রাস্তার পাশে একটা চা দোকান, টং দোকানে আমরা বসে আছি। তো ভদ্র মহিলা, তার হাজবেন্ড এবং তার ছেলে, ছোট একটা বাচ্চা ছেলে, তো ওনারাও ভয় পাচ্ছেন যে আজকে কিছু একটা হইতে পারে। তো উনি বলতেছেন যে আমি কিছুক্ষণ পরে চা বিক্রি করে আমরা চলে যাব।
তো আমরা সকাল থেকে খাওয়া দাওয়া করি নাই, মনে একটা প্রচণ্ড ভয় লাগতেছিল। এবং আমার সাথে সোহেল ভাই ছিলেন, তো আমি সোহেল ভাইকে বলতেছিলাম যে ভাই আমার একটু ভয় হচ্ছে, আমি কি কাপুরুষ, মানে ভয়টা কেন হবে আমার? ভাই বলতেছে যে না, আপনি কাপুরুষ না, আপনি এই পর্যন্ত আসছেন, ভয়টা একটা সহজাত বিষয়, এটা থাকবেই। কারণ আজকে এখান থেকে আমরা বাইচে বাসায় ফিরবো নাকি মৃত যাবো এটা কেউই জানে না। এটা একদম লজিক। এটা কয়টার দিকে এই ঘটনাটা? এটা হচ্ছে সকাল 7টা থেকে 8টার মধ্যেকার ঘটনা, অনেক সকালে। এর মধ্যে আমাদের আরেক ছোট ভাই মামুন আমাকে বারবার বলতেছে ভাই আপনি কিছু একটা খেয়ে নেন। তাই আমি বলছি না, খাবো না, কারণ মানে গলা দিয়ে খাবার নামবে না। সকালের টাইমটা থেকে সেনাপ্রধানের ভাষণ, এটা একটা টাইম, তো এর ভিতরেই কি এমন কিছু ঘটেছিল যেটা মেমোরেবল? হ্যাঁ, আমরা যখন শনি আখড়া এখানে আসি, রাস্তার ডিভাইডার, তো আমাদের ছোট ভাই তামিম, মামুন ওরা হচ্ছে ডিভাইডারের উপরে বসে। তো একজন মুরব্বী চাচা উনি আইসা বলতেছে যে আশেপাশের বাড়িগুলোর দিকে খেয়াল রাখো, কারণ এই মুভমেন্টে কিন্তু হচ্ছে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে, উপর থেকে কে গুলি করেছে আমরা জানতেছি না। তো বলছে খেয়াল রাখো। তো আমি বলতেছি যে আঙ্কেল 5 আগস্ট আজকে এটা সাহস পাবে না, আজকে মানে এত মানুষ হবে, এত করে ফেলছে, আর এত কাজটা এত বেশি করে ফেলছে যে এখন মানুষের ইনভলভমেন্ট হবে, ও সাহস পাবে না। তো আমরা বসে আছি, এখন বেশ কিছু গ্রুপ তারা হচ্ছে যাত্রাবাড়ির দিকে যাওয়ার চেষ্টা করতেছে, পারতেছে না। এর মধ্যে আমাদেরকে এলাকাবাসী জানাইতেছে যে আশেপাশের যে থানাগুলো, যাত্রাবাড়ি থানার আশেপাশে সব থানা কিন্তু 4 আগস্ট রাতে খালি হয়ে গেছে। সবগুলো থানার পুলিশ কিন্তু এসে যাত্রাবাড়ি থানায় জড়ো করা হয়েছে। এবং আপনারা 5 আগস্টের ভিডিও দেখছেন যে হিউজ অ্যামাউন্ট অফ পুলিশ, এগুলো কিন্তু সব আশেপাশের থানার। আমাদেরকে বলতেছে এই কদমতলী থানার পুলিশ তো সারেন্ডার করে চলে গেছে, আসলে তো তারা যায় নাই, তারা যাত্রাবাড়ি থানায় ছিল। তো আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, অনেকে যাত্রাবাড়ি থানা দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, পারতেছে না। তো আমরা বললাম যে আচ্ছা আজকে তো লং মার্চ, এবং লং মার্চটা তো হচ্ছে গণভবন অভিমুখে, আমরা এখানে তো দাঁড়া থেকে কোনো মানে হয় না, আমরা গণভবনের দিকে যাওয়া মার্চ করা শুরু করি। তো আমরা জানি যে আমরা যাত্রাবাড়ি যে মূল সড়কটা, মেইন রোড দিয়ে আমরা যাইতে পারবো না, কারণ ওইখানে তো যাইতে হলে আমাদেরকে সামহাউ যাত্রাবাড়ি থানা ক্রস করতে হবে। এবং ইন্টারেস্টিং বিষয়, দনিয়া কলেজে যে আর্মি ক্যাম্পটা ছিল সেই ক্যাম্পটাও যাত্রাবাড়িতে নিয়ে যাওয়া হয়। তো পরবর্তীতে আমরা বললাম ওকে ফাইন, আমরা হচ্ছে ধোলাইখাল যে রাস্তাটা আছে, আমরা ধোলাইখাল হয়ে নবাবগঞ্জ হয়ে নবাবপুর রোড হয়ে আমরা হচ্ছে ঢাকায় ঢুকবো। তো আমরা 3-4টা ভাগে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো রওনা দেওয়ার পর একটু খারাপ লাগতেছিল যে পুরান ঢাকার মানুষজন তারা তাদের রেগুলার যে ডে লাইফটা, বাজার করতেছে, দোকানপাট খুলতেছে, এই মানুষগুলোর কি কম মানে বিবেক নাই? আজকে তো হাসিনার পতন হবে, একটা মানুষও যদি এসে আমাদের সাথে যোগ দেয় আমাদের তো শক্তি বৃদ্ধি হচ্ছে, এগুলো আসতেছে না কেন? খুবই হতাশ মানে এই সিনারিওটা দেখে। তো আমরা অলমোস্ট নবাবপুর পুলিশ ফাঁড়িটা এইটা সকাল 9টার দিকে হবে, অনেক সকালে। আমরা তো অনেক ভোরে বের হইছি, এবং কারণ এখনো অনেক টাইম বাকি আছে পর্যন্ত। তা আমরা কোনো না কোনোভাবে আইসা আপনার বঙ্গবাজার, বঙ্গ মার্কেট, ওইখানে কিন্তু হচ্ছে আপনার ভেটেরিনারি হাসপাতালটা আছে। তো আমরা এখানে আইসা এক গ্রুপ জড়ো হইলাম, রিক্সা থেকে নামছি। নামার পরে আমাদের আরেকটা বন্ধু ফোন দিয়ে বলতেছে যে এদিকে আর সামনে মুভ করতে না, কারণ বঙ্গ মার্কেট যেখানে তার একটু সামনে তো হচ্ছে চাংখারপুল, এবং আমরা তো দেখছি চাংখারপুলে পুলিশ কি গণহত্যা চালাইছে। তো বলতেছে যে এর পরে আর যাওয়াটা উচিত হবে না, কারণ এরপর আমরা তো যাইতে পারবো না। শহীদ মিনারে কিন্তু সকালবেলায় সমন্বয়ক বা আন্দোলনকারী দাঁড়াইতে পারে নাই। মানে এই টাইমটা 9টা-10টার কথা শুনছি, এখান থেকে এই সেনাপ্রধানের ভাষণ, এর মধ্যে কি কোনো অ্যাট্রসিটি ঘটেছিল আপনাদের আশেপাশে? হ্যাঁ, ঘটছে বলতে আমরা তো যেতে পারতেছি না, এবং সবাই একটা জায়গায় এসে জড়ো হইলাম। জড়ো হওয়ার পর আমরা এখন তো কেউ কাছে কথা বলতেছি না, কারণ একটা জটলা দেখা মানি হচ্ছে এখানে কে আওয়ামী লীগের এজেন্ট, কে কি, সো আমাদের একটা ক্ষতি হইতে পারে। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে ওকে ফাইন, আমরা হচ্ছে আবার ব্যাক করব। ব্যাক করে কোথায় যাব আমরা জানি না, কিন্তু মানে কেউই ব্যাক করতে চাচ্ছে না। মানে এত কাছে এসে আমরা চলে যাব, মানে আমাদের কাছে মনে হচ্ছে আমাদের পরাজয়, এবং এইবার পরাজয় মানে হাসিনা জাস্ট একটা ম্যাসাকার করে ফেলবে। তো আমরা হতাশ হয়ে যাচ্ছিলাম, ফিরতেছি। এর মাঝে আমাদের আলামিন ভাই, হিজবুল্লাহ ভাই এবং তাকদির ভাই, ওনারা একটা রিক্সা ছিল, পুলিশ ওনাদেরকে আটকাইছে। আটকানোর পর পুলিশ বলছে আপনারা কোথায় যাচ্ছেন? আলামিন ভাই যেহেতু একটা পপুলার ফেস, আইনজীবী, তো বলতেছে আপনারা তো চিনি,
হুম তো ওনারা ইনস্ট্যান্ট তখন বুদ্ধি খাটায় বলতেছে আমরা ঢাকা মেডিকেলে যাব, আমার ফ্রেন্ড তার ওয়াইফ হচ্ছে প্রেগনেন্ট, ডেলিভারি, রক্ত দিতে হবে। হুম তো এখন পুলিশ তো আর এই কথায় মানবে না। পুলিশ বলতেছে ফোন লাগান। হুম হুম তো তাকদির ভাই ওনার ওয়াইফকে ফোন দিচ্ছেন, হুম ফোন দিয়ে মানে উনি বুদ্ধির পরিচয় দিচ্ছেন, উনি ফোনটা দিয়ে ওনার ওয়াইফকে একটা ঝাড়ির সুরে যেন ভাবি বুঝতে পারেন বিষয়টা, যে এই রক্ত দিতে যাব, পুলিশ আটকাইছে, কথা বলো, মানে উনি পুরো ঘটনাটা ব্রিফ করে দিচ্ছে খুব সংক্ষেপে। এখন ভাবি ওই দিক থেকে খুবই ওয়াইজ ডিসিশন নিছে, উনি তো আরও অ্যাংরি পুলিশের সাথে, আপনারা একটা মানুষ রক্ত দিতে আসছে তাকে আটকাবেন? পুলিশ তো ভ্যাপাচাকে খেয়ে গেছে যে না এটা সলিড কেস। এর মধ্যে একটা মেয়ে, এটা ভাইয়ের কাছ থেকে পরে শুনলাম, একটা মেয়ে আইসা প্রতিবাদ করলো যে আপনারা কি মানে বিবেক নেই আপনাদের, আজকের দিনও আপনাদেরকে চামচামি করতে হবে এরকম। যাই হোক আমরা আমাদের যে শনি আখড়া সেখানে আবার আসছি, সকালের চিত্র আর আমরা যখন প্রায় 10টার দিকে শনি আখড়া আসলাম, দুইটা চিত্রের মধ্যে আকাশ পাতাল তফাৎ। চারিদিকে মানুষ আর মানুষ। মানে আমি এর মধ্যে যখন আমি শনি আখড়া দিকে আমরা ব্যাক করতেছি, আমি শোল ভাইকে বলতেছিলাম যে ভাই জীবনে বহুবার হাসিনার পতনের জন্য খুব সকালে না খেয়ে বেরোইছি, কিন্তু পতন দেখি নাই, আজকে কি ওইরকম দিন। তো সোহেল ভাই ওই মুহূর্তে আর কিছু বলে নাই, মানে উনি নিজেও চুপ। কিন্তু যখন শনি আখড়ায় আসলাম এই দৃশ্য দেখলাম, মানে তখন তো পুরা পুলকিত যে না হচ্ছে কিছু একটা হচ্ছে। তো আমরা এবার আসলাম, দেখতেছি যে সাইনবোর্ড অংশ থেকে ঢাকার দিকে শুধু মানুষ ঢুকতেছে, মানুষ শুধু ঢুকতেছে। তো আমরা খুব সাহস পাচ্ছি। এর মধ্যে আমরা আমাদের 3টা ছোট ভাই ওরা যে ডিভাইডারে বসছিল, আমরা এসে দেখলাম যে ওইখানেই লাশ পড়ছে এবং অপোজিট ডিরেকশন থেকে স্নাইপার গুলি করছে। তখন আমরা চিন্তা করলাম যে আমরা এখানে থাকতে পারতাম, হয়তো আমাদের লাশই পড়তো। তো এবার একটু অ্যালার্ট হয়ে গেছি যে না, তার মানে হাসিনা সর্বশেষ যে মরণ কামড়টা আছে সেটাও সে দিয়ে যাবে, সে ছাড়বে না কোনোভাবে, কিছু না কিছু করে যাবে, কিছু একটা করবে সে। তো এর মধ্যে দেখলাম যে যাত্রাবাড়ি যে টোল প্লাজাটা আছে সেখান থেকে পুলিশ একটু সামনে আগে আইসা গুলিও করতেছে, টিয়ারশেলও নিক্ষেপ করতেছে। সাহসের বিষয়টা হচ্ছে মানুষ কেউ পিছু হটতেছে না, যে সামনে যাচ্ছে হয় সে আহত হচ্ছে অথবা মারা যাচ্ছে অথবা ওই জায়গাটা ওভারকাম করে যাচ্ছে, কিন্তু কেউ ব্যাক করতেছে না, মানে অসীম সাহস। এর মধ্যে আমি খুব সরল মনে আমি সাইনবোর্ড অংশ দিকে তাকাইলাম, আসতেছে সবাই একসাথে হাতে হাত বদ্ধ হয়ে আসতেছে। মানে আমার কাছে মনে হচ্ছে আমি কোনো হলিউডের কোনো ঐতিহাসিক মুভি দেখতেছি, ইতিহাস নির্ভর যে যুদ্ধের মুভি, যে কেউ ভয় পাচ্ছে না, একটা লাল সেনা একটা ফোর্স আসতেছে। তো এখন সামনের দিকে মুভ করতে পারতেছি না। 4 আগস্ট তারিখে আপনার আমি একটু আগে বললাম যে একটা ড্রোন আমাদের মাথার উপরে আসছিল। সেম 5 আগস্ট তারিখে আমরা জাস্ট টোল প্লাজার এখানে দাঁড়াইছি যে আমরা একটু সামনে আগাবো, ড্রোনটা জাস্ট মাথার উপরে আসলো, মানে ন্যানো সেকেন্ডের মধ্যেই অপোজিট দিক থেকে কুতুবখালী স্কুলের ঠিক যে পাশে ওই পাশ থেকে আপনার স্নাইপারের গুলি, ও মাই গড, ওপেন ফায়ার শুরু হয়েছে, যে যেদিকে পারতেছে দৌড়ে যাচ্ছে। মানে গুলির শব্দটা যে কতটা বিভৎস, এটা ওই সিচুয়েশনে না থাকলে জাস্ট মনে হচ্ছে আপনি যত দূর দৌড়াচ্ছেন কিন্তু মনে হচ্ছে যে আপনার কান টার্গেট করে আপনাকে পিছিয়ে যাচ্ছে। তো ওই মুহূর্তে আমরা ছত্রভঙ্গ হয়ে গেছি, আমি এবং আলামিন ভাই একসাথে। এখন সবাই যখন এক গুলিতে ঢুকছি, এখন আমার সামনে অনেক মা বোন পড়ে গেছে, এখন আমি ওনাদেরকে যে মানে ওভারকাম করে যাব, আমি দৌড়ায় গেলে পিছনের তারা আছে তারাও তাদের মানে আঘাত করে যাইতে হবে। তো আমি আসলে আর সাহস পাইতেছি না যে তাদের উপরে আঘাত করবো, তো আমি দাঁড়ায় আসছি। তো পরবর্তীতে অনেকে বলতেছে যে ভাই ওই মুহূর্তে কেউ এই কাজ করে, তাই আমি বললাম ভাই মানে মা বোন পড়ে গেছে, আমি তো এখানে কি করবো আর। তো আমরা আসলাম ঘুরে অনাবিল হাসপাতাল, এবং এই হাসপাতালটা জুলাই গণঅভ্যুত্থানে ঐতিহাসিক ভূমিকা পালন করছে, অসংখ্য আহত ভাইদেরকে চিকিৎসা দিচ্ছে সেখানে। আমরা এখানে আসলাম, এখানে এসে আমরা দাঁড়াইতে পারতেছি না, মানে স্নাইপার শুধু গুলি করতেছে। মনে হচ্ছে কি আমি যে বিল্ডিংয়ের নিচে দাঁড়াইছি ঠিক মনে দিন ওইটার উপর থেকে গুলি করতেছে। তো ডানে যাই, বাম থেকে গুলি করে বামে যাই, ডান থেকে গুলি করতেছে, ওই পাশ থেকে গুলি করতেছে। তো এইভাবে লুকোচুরি কতক্ষণ। এটা কয়টার দিকে? 5 আগস্ট। এটা হচ্ছে আপনার অলমোস্ট 11টা থেকে 12টার দিকের ঘটনা। একটু পরে তো সেনাপ্রধান, একটু পরে সেনাপ্রধান, এর মধ্যে আবার ওই সময় কিন্তু আবার ইন্টারনেট বন্ধ করে দেয়। তার মানে আমরা বুঝতে পারতেছিলাম যে না, মানুষের যখন ঢুকতেছে ঢাকার দিকে হাসিনার পতন হবে, কিন্তু অনেক স্যাক্রিফাইস করতে হবে আমাদেরকে। তো আমরা সবাই বললাম যে না ওকে ফাইন, আমরা এখানে একটু থিতু হই, যেহেতু গুলি আসতেছে আমরা একটু ওয়েট করি কি হয়।
এর মধ্যে শিক্ষার্থীরা বা সাধারণ ছাত্র জনতা, তখন তো শুধু শিক্ষার্থী না, সবাই এখানে ইনভলভ হয়ে গেছে। মানে অবাক করা কাণ্ড, জুলাই গণ অভ্যুত্থানে আমাদের মা বোনেরা, নারীরা যে অসামান্য ভূমিকা পালন করছে, তাদেরকে আসলে স্যালুট জানাতে হয়। 5 আগস্টে গুলির মুখেও তারা সরে যায় নাই। আমি দেখলাম ভাইরা গুলিবিদ্ধ হইতেছে, মেয়েরা তারা হচ্ছে ইনস্ট্যান্ট অনুদান নিচ্ছে প্রত্যেকের কাছে, যার কাছে যা আছে। কারণ একটা হাসপাতাল আমাকে ট্রিটমেন্ট দিবে, তার তো একটা খরচ আসছে, ইকুইপমেন্ট কিনতে হবে, আমরা ডোনেট করার চেষ্টা করি। আমি মানে বলতেছি যে বোন, মানে তুমি যাচ্ছ কেন, কিন্তু বলে আবার সাহস পাচ্ছি না। ভাই এই আন্দোলনে তো নারীও শহীদ হয়েছে, আমি তাকে কেন থামাবো? তো এভাবে চলতেছে। আমরা যতই তাকাইতেছি মানে বিভৎস লাশ, ধোলাই খাল, মানে যাত্রাবাড়ি থেকে সরাসরি লাশগুলা বা আহতরা আসতে পারতেছে না, ধোলাই খাল হয়ে আপনার ঢুকতে হচ্ছে এদিকে অনাবিল হাসপাতালে। মানে গুলি এ পাশ দিয়ে ঢুকে এ পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে, মানে বুঝতেই পারতেছেন যে গুলির ফোর্স, মানে পুরা মুখাবয়বটা হচ্ছে আপনার একদম ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা, আপনার চাপা দিয়ে নিয়ে আসতেছে, লাশ আসতেছে। তো আমি আসলে দেখতেছিলাম না, কিছু দেখার পর আমি জাস্ট চোখ বন্ধ করে ফেলছি যে আমি যদি দেখি আমি হতাশ হয়ে যাব, আমার তো আরো মাইলস টু গো, সো আমি এটা দেখবো না। আজকে তো আমার কোনো কান্নার সুযোগ নাই, সামনে আগানো সাহস লাগবে। আসতেছে একটা পর একটা লাশ আসতেছে। এর মধ্যে জোহরের আজান হয়ে গেল, আমরা জোহরের নামাজ পড়তে গেলাম। নামাজটা আসলে মানে কমপ্লিট করতে আমাদের অনেক সময় লাগছে। আমরা নামাজের মধ্যে সবাই কান্না করে দিছে, কেউ সিজদায় গিয়ে, কেউ রুকুতে গিয়ে, কেউ দাঁড়ায়। আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেছি যে আল্লাহ আর কত লাশ লাগবে, মানে এরপরও তুমি হাসিনারে টিকে রাখবা। আমরা নামাজ শেষ করলাম, অলৌকিকভাবে খাবারের ব্যবস্থা হচ্ছিল, কেউ বিস্কুট পাঠাচ্ছে, কেউ পানি পাঠাচ্ছে। আমরা অনাবিল হাসপাতালের গলির মুখে মসজিদের সামনে আমরা বসে আছি। তো অনেকক্ষণ পর আমরা আবার অনাবিল হাসপাতালের ঠিক মুখে আমরা আসছি। আসার পর এর মধ্যে আমাদের এলাকার অসংখ্য ভাই ব্রাদার আসছে, মানে সাহস অন্য রকমের, যে ডানে তাকে আমার পরিচিত ভাই ব্রাদার, বামে তাকে সব আমার ভাই ব্রাদার। মানে আজকে জিতলেও সবাই একসাথে, যদি মারাও যাই হারি সব একই সাথে আছে। সো আমার এখানে মানে হারানোর কিছু নাই। এর মধ্যে হঠাৎ করে ইন্টারনেট তো তখন আসে না, ইন্টারনেট কিছু সময়ের জন্য দিয়ে আবার মনে হয় সম্ভবত হচ্ছে এটা আবার শাটডাউন করে দেয়। তো টিভিতে হচ্ছে ঘোষণা আসছে যে সেনাবাহিনী প্রধান ভাষণ দিবে। তো ওই মুহূর্তে তো সবাই সেলিব্রেট করা শুরু করছে, আর কিছু বাকি নেই। শেখ হাসিনা থাকতে কেন সেনাপ্রধান ভাষণ দিবে এখানে। এর মধ্যে গুজবাম হওয়ার মতো একটা ঘটনা হচ্ছে, অপোজিট দিক থেকে তো স্নাইপার গুলি করতেছে। এখন ভাই আপনি তো মারাই যাচ্ছেন, আপনার হারানোর কি আছে? আপনি যদি একটা স্নাইপারকে ধরতে পারেন, আমরা সবাই বেঁচে গেলাম। মসজিদ থেকে আমাদের এক গ্রুপ ভাইরা ঢুকে তারা মাইকে অ্যানাউন্সমেন্ট দিছে যে আমরা কিন্তু স্নাইপারকে শনাক্ত করতে পারছি, এটা আপনার জন্য ভালো, আপনি নেমে যান। আমরা যদি ওই ভবনে প্রবেশ করি, মানে আপনার কি অবস্থা আমরা জানি না, আপনি জীবিত ফিরে যেতে পারবেন না, এরকম কিছু একটা। ওই মুহূর্তে গুজবাম, মানে শরীরে পশমগুলো মনে ধারায় গেছে যে ভাই যা হোক আজকে কিছু একটা হবে। তো যখন সবাই সেলিব্রেট করা শুরু করছে, আমরা বলতেছি যে ভাই সেলিব্রেট এখন করেন না, একটু অপেক্ষা করেন। কারণ সেনাবাহিনীর প্রধান কিন্তু 1টা বাজে ঘোষণা দেওয়ার কথা থাকলে কিন্তু সে কিন্তু ডিলে করছে, বারবার 1 ঘন্টা 2 ঘন্টা লেট হচ্ছে। প্রথম বলে 1টা বাজে, তারপরে 2টা, তারপরে 3টায় গিয়ে তিনি ভাষণ দিলেন। তা আমরা সবাইকে শান্ত থাকতে বলছি যে শান্ত থাকেন, শক্তি অপচয় করেন না। এর মধ্যে আশেপাশের যে ভবনগুলো ছিল, এক মা হঠাৎ করেই আলামিন ভাইকে বলতেছে যে বাবা আমার বাসাতে ইন্টারনেট আছে কিন্তু আমি তোমাদেরকে দিতে পারতেছি না, আমি জানি না কেমনে কি, তোমরা একটু আমার বাসা থেকে ওয়াইফাই লাইনটা একটু ওপেন করে নাও। মানে ওই দৃশ্য দেখার পরে মানে মা বোনরাও ইয়ে করতেছে যে মানে পানি দিতেছে, খাবার দিতেছে, ইন্টারনেটটা ওপেন করে দিচ্ছে। তো আমরা আশেপাশে সবাই বলতেছি যে সেনাবাহিনী প্রধান ভাষণ দিবে, ইন্টারনেট নাই, আপনারা আমাদেরকে আপডেট জানায়েন। মানে ওই মুহূর্তে আনন্দ দুঃখ সব মিলেমিশে কাজ করছে, মিক্সড ফিলিংস। যাক, ফাইনালি যখন ঘোষণা আসলো হাসিনা পদত্যাগ করছে, পালায় গেছে, সবাই তো উল্লাসে ফাইটা পড়ছে। আমরা এবার বললাম যে যাই হোক, কপালে যাই লেখা থাকে রাজপথে নামি। সকালে একটা বৃষ্টি ওয়েদার ছিল, আর এখন দেখি পুরো শহর নগর পুরো আলোকিত। তা আমরা নামলাম, বাক স্বাধীনতা ফিরে পাইছি। মানুষ কেউ জিন্দাবাদ বলতেছে, কেউ তাকবীর দিতেছে, যে যেভাবে তার মনের ফিলিংসটা প্রকাশ করতে পারতেছে। তা আমরা তো অনেক ইয়ে করলাম। আলামিন ভাই, হিজুল ভাই তারা তো কান্নাকাটি করে দিছে, কারণ
তারা পুরো হাসিনা রেজিমে আমরা অত্যাচার সহ্য করছি, একটা পতন হইল, মানে সেকেন্ডের জন্য হইলো। আপনি চিন্তা করতে পারতেছেন আমার ফ্যামিলিটা পুলিশ দ্বারা নির্যাতিত হবে না, আমার গুমের ভয় করতে হবে না, তুলে নিয়ে যায়। তো আমরা যখন হাসিনার পতনের খবর পাইলাম, আমরা সামনে আগাইতেছি, কিন্তু যাত্রাবাড়ি থানার ম্যাসাকার তখনও থামি নাই, আমরা আগাইতেই পারতেছি না। আমরা আসলে জুলাইয়ের যে আপনাদের যে কাজ করছেন আর কি, জুলাই স্টোরি, এটার অ্যাক্টিভিটি আর ইয়ে নিয়েও একটু কিছু জানতে চাই আর কি। তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তো আপনি আমাদেরকে কি কি অ্যাক্টিভিটি আপনারা করেছেন জুলাই নিয়ে, এবং জুলাইটাকে আরেকটু মানুষের সামনে এক্সপোজ করার জন্য, এবং এদের যে স্যাক্রিফাইসগুলো, কি ডকুমেন্টেশনে গিয়ে আপনি এমন কি কি জিনিস পেয়েছেন যেগুলো আপনার জন্য একদম মাইন্ড বগলিং ছিল বলতে গেলে? প্রথম কথা হচ্ছে, যখন গণঅভ্যুত্থান সম্পন্ন হইল, তো একটা জিনিস মাথায় সেট হয়ে গেছে, ৭১-এর পরে সবচেয়ে বড় ইভেন্ট হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। ৯০-ও একটা গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু ৯০-র সাথে ২৪-এর মানে বড় স্কেলেটার কোনোভাবেই সবচেয়ে বড় তুলনা করা যায় না। ৯০-এর গণঅভ্যুত্থানে ২,০০০ মানুষ শহীদ হয় নাই, সো ২৪ একটা ডিফারেন্ট কেস। এবং ২৪ মানে কার পতন হয়েছে এবং যার পতন হলো ১৫ বছর সে কি করছে, এটা আমাদের মাথায় আছে। সো এই সম্পূর্ণ আন্দোলন প্রক্রিয়াটাকে যদি আমরা লিপিবদ্ধ না করি, ভবিষ্যতে যে কেউ হাসিনা হয়ে উঠতে পারে। এবং আমাদের একজন গেস্ট বলে গিয়েছে যে আমাদের আসলে লড়াইটা স্মৃতির বিরুদ্ধে লড়াই, তো মানুষ তো ভুলে যাবে, তো মানুষকে তো মনে রাখাইতে হবে বিষয়টা। তার জন্য জুলাই স্টোরি কি করছে? আমরা যখন গণঅভ্যুত্থান শেষ হলো, আলামিন ভাই আমাদেরকে বললেন যে দেখো, হাসিনার যে কালচারাল উইংটা ছিল তারা কিন্তু ফল করছে। তারা এতদিন আমাদেরকে যে মুক্তিযুদ্ধের চেতনার নামে যে গাল গল্প শুনাইছে, এগুলো কিন্তু পতন হয়ে গেছে। মানুষ সত্য জানতে চায়, এখন সত্য নিয়ে কাজ করার মতো লোক নাই। আমরা চাইলে আমরা কাজ শুরু করতে পারি। তখন আমি এবং সোহেল ভাই আমরা চিন্তা করলাম কি করা যায়। আমরা একটা প্ল্যাটফর্মের নাম নির্ধারণ করলাম এবং আমরা বললাম যে আমরা কাজ শুরু করি। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসটা আমরা সংরক্ষণ করব। আন্দোলনকারীদের একই সাথে জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন, কোন প্রেক্ষাপটে হয়েছেন, ৫ আগস্ট হাসিনার পতন আগ পর্যন্ত এই যে ক্ষত বিক্ষত শরীর নিয়ে সে কিভাবে সার্ভাইভ করছেন, এবং ৫ আগস্টের পরে তার কি অবস্থা, এই পুরো জিনিসটা ডকুমেন্টেশন ওখান থেকে শুরু হলো আমাদের। আপনার চোখে দেখা এই কাজগুলো করতে গিয়ে কয়েকটা স্পেসিফিক যদি কারো কেসেস বলেন, কিছু ঘটনা বলেন যেগুলো আপনাকে ছুঁয়ে গেছে। আচ্ছা, আমরা যখন কাজটা শুরু করি, তো আমাকে খুব বেশি দূর যাইতে হয় নাই। আমার শুরুটা আমার নিজ এলাকা থেকে শুরু হয়েছে। কারণ আমি আপনাকে বললাম যে ২০ জুলাই শনিবার আমার এলাকায় পুলিশ একটা ম্যাসাকার চালায়, এবং আমি যখন আমার এলাকা থেকে কাজটা শুরু করি, ২০ জুলাই তারিখেই এক ছেলে, সে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, সে একটা খেটে খাওয়া ছেলে, পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে, পুলিশ বা বিজিবি, ওই গুলিটা হচ্ছে একটা বৈদ্যুতিক খুঁটিতে লেগে তার পায়ে লাগে, এবং লাগার পরে সে তো এখানে সেন্সলেস। এরপরে হাসপাতালে কিভাবে গেল সে নিজেও জানে না, এবং এক পর্যায়ে তার পাটা কেটে ফেলতে হয়েছে। আমি যখন তার সাক্ষাৎকার নিচ্ছিলাম, আমি চিন্তা করতেছিলাম যে এই যে আপনি খুব নর্মালি আমাদের ডে টু ডে লাইফে যে জিনিসটা আমরা করি, যে আপনি কথা বলতেছেন, আপনি একটা হাত, আপনার এক হাত আরেক হাতের উপরে যাচ্ছে, আপনার হাত আছে এখানে, হঠাৎ করে আপনার হাত দিয়ে দেখলেন আপনার কবজির পরের অংশটা নাই, ওই মুহূর্তটা আপনার কেমন লাগবে? বা হঠাৎ করে ছেলেটা হচ্ছে তার পায়ে হাত দিল, দেখলো রানের যে অংশ বা হাঁটুর পরে তার পাটা নাই, বা সে হচ্ছে কোথাও দাঁড়ায় আছে মাঠের পাশে, তার সমবয়সী বন্ধুরা খেলতেছে, দৌড়াইতেছে, আমি দৌড়াইতে পারতেছি না, ওই মুহূর্তটা আপনার কেমন লাগবে? এবং হাসিনা যে ক্ষতটা আমাদেরকে দিয়ে গেছে, আমি সেলিব্রেট করতে পারি, কিন্তু সেলিব্রেটের পাশাপাশি আমাকে এটাও দেখাইতে হবে আমার এই সেলিব্রেশনটা কিসের মাধ্যমে আসছে। নেলসন ম্যান্ডেলা বলে গেছে যে উই ফরগিভ বাট ডু নট ফরগেট। এখানে ফরগিভও করা যাবে না, ফরগেটও করা যাবে না, এটা ভোলার কোনো জায়গা নেই, সম্ভব না এটা ভোলা। আমি যখন গাজীপুর গেলাম আমাদের জুলাই স্টোরি নিয়ে, বাংলাদেশের অসংখ্য জেলায় আমার যাওয়া হয়েছে, আমি সোহেল ভাই আমরা দুটো টিমে ভাগ হয়ে আমরা বিভিন্ন প্রান্তে গেছি। তো গাজীপুরে আমি যেদিন গেলাম সেদিন এক আপু, তার নাম হচ্ছে, মানে কতগুলো জেলায় আপনারা কভার করেছেন? আমরা প্রায় 20+ ডিস্ট্রিক্ট কভার করছি। গাজীপুরে? না, পুরো দেশে। তো আমি যেদিন হচ্ছে গাজীপুরে গেলাম, লতা আপু নামে একজন আপু,
উনি আমার জন্য অপেক্ষা করতেছিলেন, আমি আসব। তো আপুর যখন আমি সাক্ষাৎকার নিচ্ছিলাম, তো উনি খুব হাঁসফাঁস করতেছিল এবং অনেক কথা বলতেছিল। তো আমি একটু মানে অনেক লম্বা হয়ে গেছিল সাক্ষাৎকারটা, প্রায় 2 ঘন্টা ব্যাপী। তো আমি আসলে কোনো না কোনোভাবে র্যাপ আপ করতে চাচ্ছিলাম, কারণ আমাকে আবার এলাকায় ফিরতে হবে। তাই আমি তখন বুঝি নাই যে আসলে মানুষের মনে যখন ক্ষত থাকে, ক্ষোভ থাকে, আসলে তার অনেক কথা বের হয়, অনেক গল্প থাকে তার। তো 4 আগস্ট তার সাথে কি ঘটছে, লতা আপু মানে রাজনীতি, রাজনৈতিক দল, আন্দোলন সম্পর্কে তার ছিল জিরো নলেজ। সেই জায়গা থেকে একজন মানুষ আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, শুধু সম্পৃক্ত হয় নাই, তিনি গাজীপুর যে অংশ সেখানে একটা পার্টে সে সমন্বয়কের ভূমিকা পালন করছে, এবং তার হচ্ছে নার্সিং ইনস্টিটিউট থেকে তার একটা প্রশিক্ষণ নেওয়া ছিল। সো যারা গুলিবিদ্ধ হইতো বা আহত হইতো তিনি তাদেরকে ফার্স্ট এড ট্রিটমেন্টটা দিতেন। তো 5 আগস্ট তারিখে যখন হাসিনার পতন হইল, উনি এর মধ্যে আহত হয়েছেন একবার, ওনার ফ্যামিলি থেকে অনেকে আসতে দিবে না আন্দোলনে, কিন্তু উনি কোনো না কোনোভাবে ওনার মা তালাবদ্ধ করে রাখছিল তাদেরকে, তারা বের হইছে স্কেপ করে এসে আনসার একাডেমি শফিপুরে অবস্থিত, সেখানে আসছেন। তো হাসিনার পতন হওয়ার পরে ওইখানে আনসার সদস্যরা তো তারা হচ্ছে নির্বিচারে গুলি চালাইছে, চালানোর পর তারা লাশ বা আহতদেরকে হচ্ছে ক্যাম্পের ভিতরে নিয়ে যায়। ক্যাম্প অ্যাকচুয়ালি সেটা হচ্ছে একটা একাডেমি। তো লতা আপু বলছে যে না, আমার ভাইরা ভিতরে আছে, আমি তাদেরকে ছাড়া আসবো না। তিনি গেটের সামনেই দাঁড়ায় আছে অটল, আমি আমার ভাইদেরকে নিয়ে আমি ব্যাক করব। তো তারাও শুনতেছে না কোনোভাবে যে না, কিছু হয় না, দিবে না। এক পর্যায়ে করলো কি, লতা আপু কিছু বুঝা উঠে নাই, উনি জাস্ট গেটের দিকে উনি তাকাইছিলেন, উনি জাস্ট ব্যাক করলেন ব্যাক সাইডে। হঠাৎ করে ব্যাক সাইড থেকে আনসার সদস্যরা তারা হচ্ছে ব্রাশ ফায়ার করলো, অর্থাৎ ছড়া বুলেট। উনি বুঝতেও পারেন না ওনার সাথে কী হয়েছে, এবং একজন নারী, মার্ক করা দরকার, একজন নারী, তার শরীরে 700-র উপর ছড়া বুলেট ঢুকছে, এবং উনি তো বুঝতে পারতেছেন না তার সাথে কী হয়েছে, উনি জাস্ট সেন্সলেস হয়ে গেছে। ওনার আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা ছিলেন তারা তাকে নিয়েও আসতে পারে নাই, আনসার সদস্যরা তাকে ভিতরে নিয়ে গেছে গেট বন্ধ করে। জাস্ট তাকে এই ক্ষতবিক্ষত শরীরের উপরে তাকে পিটানো হয়েছে। ক্ষতবিক্ষত শরীর, একজন নারীর শরীরে 700 প্লেট, আপনি ওই মুহূর্তে তাকে অ্যাটাক করতেছেন। ইভেন আপু যখন কথাগুলো বলতেছিলেন, উনি কান্না করে বলতেছিলেন, একজন নারী আনসার সদস্য তিনি তাকে নিয়ে বাজে কমেন্ট করতেছিলেন, এবং সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ ছিলেন সেই নারী সদস্য। তো ওই মুহূর্তে একজন ভদ্রলোক, ডাক্তার বা ব্যাটালিয়নের কেউ, বলতেছে ও তো মারা যাবে, এবং এক পর্যায়ে আপু আসলে সেন্সলেস হয়ে গেছেন, ওনার কোনো জ্ঞান ছিল না। তো আনসার সদস্যরা ভাবছেন উনি মারা গেছেন। তো তাদের যে মর্গ বা একটা জায়গায় তারা হচ্ছে লাশগুলোকে স্তূপ করছে, তারা লতা আপুকে মৃত ভেবে, কিন্তু জীবিত ছিলেন, মৃত ভেবে তাকে ওই লাশঘরে ফেলে রাখছে। ওনার ডানেও লাশ, বামেও লাশ, মাঝখানে একজন জীবিত ব্যক্তি, এবং একটা বদ্ধ ঘর, অন্ধকার ঘর। যখন তার সেন্স ফিরল, দেখতেছেন যে কিছু দেখা যাচ্ছে না, উনি হাত দিলেন, দেখছে যে লাশ। এখন কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ যখন তার ঘুম ভাঙবে বা অবচেতন থেকে চেতন মনে আসবে এবং দেখতেছে তার চারপাশে লাশ, সাইকোলজিটা তখন কি হবে? ওনার ওই মুহূর্তে দম বন্ধ হয়ে গেছে, এবং আজ পর্যন্ত উনি সাফারার। উনি যখন দেখলেন যে লাশ, উনি মানে গুনতেছে, উনি জাস্ট কাউন্ট করে বুঝতেছে না যে কয়টা লাশ। দেখা যায় গণা শুরু করলো, একটা মানুষের 2টা হাত। সো উনি মানে ওই সিচুয়েশনটা মাথা কাজ করতেছে না, কয়টা লাশ এখানে। তো উনি বুদ্ধি করে ভাবতেছে যে না, তাহলে আমি মাথা কাউন্ট করি, মাথা তো একটা, তাহলে আমি বুঝতে পারবো। কোনো না কোনোভাবে তাকে সেখান থেকে রেস্কিউ করা হইলো, তাকে নিকটস্থ কুমুদিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও মানে 700 বুলেট তো তার শরীরে এখনও আছে, এরও বেশি বুলেট ছিল। এবং যখন তার শরীর থেকে বুলেটগুলো বের করা হচ্ছিল, ছড়া বুলেট, মানে অ্যানেস্থেশিয়া দিয়ে, হ্যাঁ ছোট ছোট অ্যানেস্থেশিয়া দিয়ে তাকে হচ্ছে মানে অবচেতন করা হয় নাই, এবং তাকে ধমকানো হচ্ছিল। হাসিনার পতন হয়ে গেছে অলরেডি, তাকে ধমকানো হচ্ছিল যে আন্দোলনে কেন আসলা। কি ডাক্তার, এটা ডাক্তার বা নার্স বলতেছিল
এবং আমি যখন এই সাক্ষাৎকার নিলাম, আমি যখন গাজীপুরে শফি একাডেমি এই আনসার একাডেমি ঠিক অপোজিটে আমি এলাকার আশেপাশে দোকানগুলো দেখতেছিলাম বা গলির ভিতরে ঢুকলাম, তো দোকানগুলোতে কিন্তু এলইডি সাইনবোর্ড থাকে। আমি সাইনবোর্ডগুলোর দিকে তাকাইতেছি। আমি যখন সাক্ষাৎকার নিলাম সেটাও গণ অভ্যুত্থানের প্রায় 1 বছর পরে কথা বলতেছি। ওই দোকানগুলো কেউই তাদের সাইনগুলো পরিবর্তন করে নাই। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে কয়েক হাজারের উপরে ছড়রা বুলেট এখানে চালানো হয়েছে, এখনও ছিদ্র হয়ে আসছে। যদি আপনি সাইনবোর্ডগুলো খুলেন, আপনি জাস্ট একটু ঝাঁকুনি দিলেই আপনি সেই টের পাবেন। আপনি এই ডকুমেন্টেশন করতে গিয়ে আর কতজন টোটাল আহত পেয়েছেন আপনি? আমি আহতর ক্ষেত্রে প্রায় 300-র অধিক আহতর সাক্ষাৎকার নিয়েছি। এবং 300 এবং এখানে আরেকটু বলে রাখি, আমরা আহতদের মধ্যে কোনো ধরনের ডিসক্রিমিনেশন করতেছি না, কিন্তু 30,000 আহতের মধ্যে তো গুরুতর আহত অনেকে আছে এবং অনেকে আছে অনেক রুরাল ফ্যামিলিতে বিলং করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, যাদের কথা মিডিয়া আসতেছে না। সো আমরা ওই কেসগুলোকে বেশি ফোকাস দিচ্ছি যে আমি যদি এটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনটা হয়েছে, বৈষম্য থেকে শুরু হয়ে সর্বশেষ হাসিনার পতন। সো আমি যদি আমার সেই প্রান্তিক লেভেলের আহত ভাইয়ের গল্পটাকে তুলে না নিয়ে আসি, তাহলে তো আমার এই আন্দোলনটাতে এক অর্থে ব্যর্থ। আমি আরেকটু অ্যাড করি, বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম হচ্ছে বানিয়াচং। আমি যখন বানিয়াচংয়ে গেলাম আমার জুলাই স্টোরি ডকুমেন্টেশন করতে গিয়ে, আমি মানে রাত তো হয় স্বাভাবিক প্রসেস, সকাল দুপুর বিকেল রাত, কিন্তু একটা মানুষের মনে রাত কখন নেমে আসে শুনতাম যে আমার জীবনে অন্ধকার নেমে আসছে। কিন্তু বানিয়াচংয়ে যেদিন আমি কাজ করলাম সেদিন আসলে সন্ধ্যাটা আমার কাছে মনে হলো যে এটা শুধু দুনিয়াবি সন্ধ্যা না, আমার লাইফে সন্ধ্যা নেমে আসছে। কারণ বানিয়াচংয়ে 5 আগস্ট তারিখে বানিয়াচং থানা থেকে জাস্ট গণহত্যা চালানো হয়েছিল। আপনি বানিয়াচংয়ের এক বাড়ি থেকে আরেক বাড়ি আগাবেন, হয় কোনো একটা শহীদ ফ্যামিলি পাবেন অথবা কোনো একটা আহত পাবেন। এবং কোনো আহতই মানে এমন না যে নর্মাল আহত, সব গুরুতর আহত। আমি এক ফ্যামিলিতে গেলাম, এক ভাই, উনি মাটি কাটতেন। তো উনিও মনের বা বিবেকের তাড়নায় তিনি সেখানে গেছেন। 5 আগস্ট তারিখে উনি গুলিবিদ্ধ হয়েছেন এবং গুলিটা এমনভাবে তার মাথায় আঘাত হানে উনি এখন সেন্সলেস। ওনার একটা বাচ্চা আছে, ওয়াইফ এবং মা, কিছুই মনে রাখতে পারেন না। খুবই দরিদ্র পরিবার। ওনার মা ওনাকে, একটা ছেলে এত গুরুতর আহত কিন্তু আসলে পেট তার সেটা মানবে না, একটা দুধের শিশু আছে, তার তো মুখে কিছু দিতে হবে। তো যাই হোক, তিনি যেভাবে কাজে যান কিন্তু উনি তো কিছু মনে রাখতে পারে না, মাথা ঘুরায়। উনি শুধু আইসা ওনার মাকে বলে, মা কিছু মনে থাকে না, আমাকে কেউ কাজে নিতে চায় না। তার লাইফটা তো নষ্ট হয়ে গেছে। তার লাইফটা নষ্ট। আরেকটা ভাইয়ের বাসায় গেলাম, বানিয়াচংয়ের কথাই বলতেছি। আমি ডানে বামে যেদিকে মন নেই আমি শুধু আহত দেখতেছি। এক ভাই, তার পায়ে গুলিবিদ্ধ হয়েছে, মানে চিকিৎসারত অবস্থায় ছিলেন। তো উনি বলতেছেন যে আমি একজন মাছ ব্যবসায়ী, কোটি কোটি টাকা বিজনেস আমার, কিন্তু আজকে 1 বছর আমার ব্যবসা নাই। আমি যেখানে মানুষকে হেল্প করতাম সেখানে আজকে মানুষ আমাকে হেল্প করতেছে। আমি ছোট্ট করে একটা ঘটনা শেয়ার করি। এক ছেলে, মায়ের একমাত্র সন্তান। বানিয়াচংয়ের না, বানিয়াচং, এটা হচ্ছে যাত্রাবাড়ি অংশের। মানে এই ঘটনাটা আমার মনের মধ্যে প্রচণ্ডভাবে নাড়া দিচ্ছে। এক আহত ভাইয়ের বাসায় গেলাম, বাচ্চা ছেলেই, মানে এখনও কৈশোর পার হয় নাই। তার মা একজন গৃহকর্মী, মানুষের বাসায় কাজ করেন, তার আর কোনো ভাই বোন নাই, বাবা বেঁচে নেই। তো যেহেতু চোখে গুলিবিদ্ধ হয়েছে, খুব স্বাভাবিকভাবেই আপনি নিচু হয়ে কাজ করতে পারবেন না, এটা মাথায় একটা আঘাত লাগে। এবং সে তো শ্রমিক ছিল, আপনার ওই যে জানালা বা দরজা জানালা যেখানে বানায় সেখানে কাজ করতো, সে গ্রিলের দোকানে। আমি যখন সাক্ষাৎকারটা নিয়ে শেষ করলাম, তো এরকম একটা ফ্যামিলিতে কি নিজেরা চলবে নাকি হচ্ছে ছেলেকে চিকিৎসা করাবে? তো আমরা যখন ডকুমেন্টেশনের কাজ শেষ করলাম, তো আন্টি বলতেছে যে ছেলের পিছনে সব টাকা চলে যাচ্ছে। উনি জাস্ট একটা ছোট কি বলবো, এটা একটা বক্স বা কিছু একটা বের করে জাস্ট এক মুঠো চাউল উঠাইছে, উঠায় বলতেছে, বাবা জাস্ট এতটুকু চাউল আমার বাসায় আছে।
ওইটা দেখার পরে আমরা যে ডকুমেন্টেশনের কাজটা করতেছি, আমি আপনাকে বললাম যে আমি ছিলাম চাকরি প্রত্যাশী। মানে আমি যদি চাকরিতে ফিরে যাইতাম, আমি একটা ভালো লাইফ লিড করতাম। আমি হচ্ছে একটা বেকার ছেলে, বা আমাদের টিমটাই বেকার। আমাদের এখন হচ্ছে চাকরিতে জয়েন করার কথা। আলামিন ভাই তিনি রীতিমতো মানুষের কাছে ভিক্ষা করে হচ্ছে এই জুলাইয়ের ইতিহাসটা সংরক্ষণ করার জন্য তিনি ফান্ড ম্যানেজমেন্ট করতেছেন। তো আমাদের আসলে ওইভাবে মানুষকে যে হেল্প করবে সেই সুযোগটা ছিল না। যত সামান্য আমরা চেষ্টা করছি, কিন্তু যখন এই মুহূর্তগুলো দেখি একজন মা তার অসহায়ত্ব দেখাইতেছে, মানে তখন মনে হচ্ছে না এই কাজ করব না। মানে আমি জুলাইয়ের ইতিহাস সংরক্ষণ করতে গিয়ে আমি নিজে ট্রমাটাইজ হয়ে যাচ্ছি সারাদিন শেষে। এবং আমি তো প্রফেশনালও না, আমি আমার নৈতিকতার জায়গা থেকে, দায়বদ্ধতার জায়গা থেকে আমি কাজটা শুরু করছি, কিন্তু কাজটা শুরু করতে গিয়ে আমি নিজে একটা ট্রমার মধ্যে চলে যাচ্ছি। খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে সারাদিন শেষে। আমি সেই ডকুমেন্টেশনগুলো দেখতেছি এবং সবাই রাজনৈতিক পক্ষগুলা কেউ না কেউ কোনো না কোনোভাবে বেনিফিটেড। 100% আমরা সেলিব্রেট করতেছি, কিন্তু এই যে পিলেট গান দিয়ে একটা মানুষের লাইফ নষ্ট হয়ে গেল। একটা মানুষ, নারায়ণগঞ্জের একজন আহত ভাইয়ের কথা বলি, মাহবুব আলম, আমার নামেই নাম। তার শখ ছিল ফটোগ্রাফি করা। তিনি চিন্তা করলেন যে আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি, সো আমি এই আন্দোলনটাকে একটু ভিন্নভাবে মানুষের কাছে পৌঁছায় দিতে পারি। আমি আন্দোলনে স্থির চিত্র তুলব, ফেসবুকে আপলোড দিব বা সোশ্যাল মিডিয়া আপলোড দিব, মানুষ এঙ্গেজ হবে। উনি এই আন্দোলনটা দেখতে গিয়ে, ছবি তুলতে গিয়ে জাস্ট উকি দিছে, ঠিক তখন হচ্ছে পুলিশের মানে যে ছররা বুলেট তার 2 চোখে লাগে এবং মুহূর্তের মধ্যেই উনি ব্লাইন্ড, কিছুই দেখতে পাইতেছে না। ওই ভদ্রলোক ঠিক সম্ভবত হচ্ছে 6 মাস আগে বিয়ে করছেন, তার জন্য একটা সুন্দর জীবন পড়েছিল। 19 জুলাই তারিখে তিনি চোখে গুলিবিদ্ধ হন এবং এরপরে বেশ অনেক জায়গায় চিকিৎসা করানো হয়েছে, কিন্তু চিরতরে তার চোখের পাওয়াটা তিনি হারায় ফেলছেন। তো উনি বলতেছিলেন যে, জিজ্ঞেস করেছিলাম যে কাকে বেশি মিস করেন, তো উনি বলেন যে আমি আমার মাকে মিস করি। মা, তার বোন, বলতেছে এদের হাসি মুখটা দেখতে পারতেছি না। তো আমরা জুলাইয়ের যে ডকুমেন্টেশনটা করতে গেলাম বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, মানে এমন এমন সব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, ফ্যামিলিগুলো ধ্বংস হয়ে গেছে। জাস্ট জুলাই শুধু মানুষ মারা যায় নাই, সে ফ্যামিলিগুলো ধ্বংস হয়ে গেছে। এরা স্বাভাবিক জীবনে ব্যাক করতে প্রচুর সময় লাগবে তাদের। আদৌ ব্যাক করতে পারবে কিনা সেটাই বিষয়। কারণ আপনি চিন্তা করেন তো, শহীদরা আপনাকে দেখতেছে, সে যদি আপনাকে প্রশ্ন করে এই জন্য আমি জীবন দিলাম। একজন আহত যে একটা পা হারাইছে, একটা বাচ্চা ছেলে, তার এখন খেলাধুলা করার বয়স, সে গুলিবিদ্ধ হয়েছে, তার পা নাই। সে যদি আপনাকে প্রশ্ন করে, ঠিক আছে আপনি তো আপনার সব কিছু বুঝে নিছেন, আপনার রাজনৈতিক ক্ষমতা পাওয়ার সব কিছু, আমার পাটা ফেরত দেন, আপনি কি উত্তর দিবেন? আপনার কাছে সে উত্তর আছে? তো এই কাজগুলো করতে গিয়ে দেখলাম যে হাসিনা যে আসলে কত বড় ক্ষতি করে গেছে বাংলাদেশের। এবং আমাদের মূল টার্গেটটাই ছিল এই ক্ষতগুলো যখন আমাদের সামনে বারবার আসবে, আপনি বারবার চিন্তা করবেন যে আপনি কোন প্রসেসের মধ্য দিয়ে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ পাইছেন। কোনো শাসকের যদি কখনো ইচ্ছে হয় যে আমি হাসিনা হয়ে উঠব, হাসিনা তো মানে হাসিনা শুধু ব্যক্তির নাম বলতেছি না, হাসিনা ফ্যাসিবাদের একটা আইকন হয়ে দাঁড়াইছে। আমরা নমরুদ ফেরাউনকে দিয়ে যেমন উদাহরণ টানি, হাসিনা এখন নমরুদ ফেরাউন হয়ে গেছে। বা কোনো কোনো ক্ষেত্রে আমরা ভাবি যে হাসিনা নমরুদ এবং ফেরাউনকে পার করে গেছে। সো আপনি যদি হাসিনা হইতে চান, আমি বলবো আমরা শুধু জুলাই স্টোরি না, অসংখ্য প্ল্যাটফর্ম জুলাই নিয়ে কাজ করছে, এক একজনের এক একটা পয়েন্ট অফ ভিউ। আমরা যে দিকটা দেখানোর চেষ্টা করছি, অন্যরা অন্য কোনো পয়েন্ট অফ ভিউতে আপনাকে দেখানোর চেষ্টা করছে, কিন্তু প্রত্যেকের মাকসাদ একটাই, আপনি জুলাইকে স্মরণ করেন, জুলাইকে স্মরণ করেন, জুলাইকে স্মরণ করেন। আপনি যদি জুলাইকে স্মরণ করেন, আপনার মধ্যে কখনোই ইচ্ছা জাগবে না 2000 মানুষকে আমি নির্বিচারে গুলি করে হত্যা করে হলে আমার ক্ষমতা টিকে থাকতে হবে। আপনার তখন মনে হবে যে আমি যদি এটা করতে চাই, মানে ক্ষমতায় থাকতে চাই, আমি হয়তো হাজার হয়তো 10,000 15,000 পরিবারকে আমি পার্মানেন্টলি পঙ্গু করে দেব। আলটিমেটলি তো আপনি টিকতে পারবেন না। নমরুদ ফেরাউন কেউ টিকে না, হাসিনা টিকে না। আমরা যদি দেখি, শুরু হয়েছিল বেনিটো মুসোলিনির টাইম থেকে, খুব একটা ভিজিবল হয়েছিল, তারপর হিটলার, তারপর জোসেফ স্টালিন, এবং আমাদের দেশে যদি এখানে দেখি শেখ হাসিনা। তো ফ্যাসিজমের রেজাল্ট কখনোই ভালো হয়নি,
ওদেরকে যেমন এখন আর গ্লোরিফাই করা হয় না, বাংলাদেশে যদি কেউ শেখ হাসিনাকে গ্লোরিফাই করতে চায়, ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে মোকাবেলা করার চেষ্টা করব। বিকজ তার কারণে যতগুলো পরিবার তাদের আত্মীয় স্বজন, কাছের মানুষ এবং নিজের জীবনটা পর্যন্ত হারিয়েছে, তাকে আমরা আর এই ক্ষমতায় ফিরে আসতে দেখতে চাই না কোনোভাবে, এবং সেটা মেনেও নেব না ইনশাল্লাহ। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া আপনাকে। আপনার অনেকগুলো অভিজ্ঞতা শেয়ার করলেন, আপনার জার্নিতে আমিও চলে গেছি। এই এপিসোডগুলো করতে গিয়ে আমারও খুব একটা ডিফিকাল্ট হয়ে যায়, গুজবাম্পস হয়ে যায়। তো আমি আপনার জুলাই স্টোরির জন্য শুভকামনা জানাচ্ছি। আপনারা যাতে ভালোভাবে কাজ করে যেতে পারেন, আরও অনেক স্টোরি তুলে নিয়ে আসতে পারেন, এবং যেগুলো অলরেডি তুলে আনা হয়েছে এগুলো আমরাও চেষ্টা করব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। মাহবুব ভাই, আপনি যদি জাতির উদ্দেশ্যে, মানে আপনি সবাইকে যদি একটা মেসেজ দিয়ে আমাদের আজকের এপিসোডটা শেষ করতে চাইতেন তো কিভাবে করতেন? প্রথমত আপনাদের একটু ধন্যবাদ জানাবো যে আপনারা জুলাইকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ইনিশিয়েটিভটা নিচ্ছেন, আমাকে ডাকছেন। দ্বিতীয়ত আমি প্রত্যেককে বলবো যে জুলাই বাংলাদেশের প্রতিটা প্রান্তে পৌঁছায় গেছে। বাংলাদেশে এমন কোনো অংশ ছিল না যেখানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ কিংবা আহত নাই। আপনাদের পক্ষে যখন পসিবল হবে আপনারা জুলাইয়ের শহীদদের পরিবার এবং আহত যারা আছেন তাদের সাথে কথা বলবেন, তাদের আকাঙ্ক্ষাগুলো জানার চেষ্টা করবেন। এবং জুলাই আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে শিখাইছে অন্যায়ের বিরুদ্ধে। আমাদের জুলাই অসংখ্য শিক্ষা দিয়ে গেছে, কিন্তু একটা বড় শিক্ষা হচ্ছে একটা বৈষম্যমুক্ত এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ। আপনারা কখনো বিভক্ত হয়েন না বাংলাদেশের প্রশ্নে, ঐক্যবদ্ধ থাকেন, বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকেন। আমাদের শুধু জুলাইয়ের শহীদ আমি বলবো না, আমাদের জুলাইটা এই 36 দিনে হয় নাই, গত 15 বছরই ছিল জুলাই। অসংখ্য ব্যক্তি গুম হয়েছেন, খুন হয়েছেন, এবং যার সর্বশেষ ফলাফলটা ছিল 5 আগস্ট। আমি এই পুরো সময় যারা শহীদ হয়েছেন আমি তাদের প্রত্যেকে জুলাই শহীদ হিসেবেই নিজে মনে করি। আমি বলবো যে আপনারা সেই সকল শহীদদের জন্য দোয়া করবেন, যেই কারণে তারা জীবন উৎসর্গ করলেন, সেই মোটিভ, সেই কারণটা জানার চেষ্টা করবেন। ইনশাল্লাহ যদি আমরা জুলাই শহীদদেরকে, আহতদের ত্যাগকে আমরা ধারণ করতে পারি, আমি আশাবাদী বাংলাদেশ কখনো পথ হারাবে না। মাহবুব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকের এপিসোডটা এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের পডকাস্টটা শোনার জন্য, দেখার জন্য। এবং শেষ করার আগে একটা আশা নিয়ে আমি শেষ করতে চাই যে ইনশাল্লাহ ইন ফিউচার বাংলাদেশে কারো গুম হওয়া, সরকারের হাতে আহত হওয়া, সরকারের বাহিনীর হাতে আহত হওয়ার ভয় নিয়ে যাতে বেঁচে থাকতে না হয়, কোনো ফ্যাসিস্ট যাতে বাংলাদেশের ক্ষমতায় ফিরে না আসে, সেই আশা নিয়ে আমি আমার আজকের এপিসোডটি শেষ করছি। মাহবুব ভাইকে অসংখ্য ধন্যবাদ ফর কামিং টু আওয়ার স্টুডিও। আই এম তাহমিদ আরফিন হক, সাইনিং আউট ফ্রম অ্যানাদার এপিসোড অফ দ্য অনেস্ট ডায়ালগ।